আর লাস্ট সেশনের যে ভিডিও রেকর্ডিংটা আছে এটা আজকে বা কালকের মধ্যে ইউটিউবে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে গ্রুপে আপনাদেরকে লিংক শেয়ার করে দেওয়া হবে। আর কেউ কি আমাকে কনফার্ম করতে পারবে আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো লাইভ সেশন গুলো হবে, ওটার ভিডিওটা যে আপলোড করবেন, যদি একটা প্লেলিস্ট আকারে করেন তাহলে অনেক ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো যাতে ইউটিউবে করলে প্লেলিস্ট আকারে যাতে করে, তাহলে সবাই পাবে। তো বলে দেবো, আর প্রবলেম না। আর কারো কোয়েশ্চেন থাকলে একটা একটা করে শুরু করেন, তাহলে আমরা আমাদের সেশনটা সামনে আগায় নিতে পারবো আর কি। কোনো প্রবলেম? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, এনআইএস সরকার ভাই। জি জি বলেন। ভাইয়া। ভাইয়া আমি তো গ্রামে থাকি, এখানে হ্যাঁ, নেটের অনেক প্রবলেম, আর হচ্ছে আপনার অনেক বৃষ্টি বা কারেন্ট থাকে না আর কি। এখানে যদি ডাউনলোডের ব্যবস্থাটা করা হয় তাহলে অনেক ভালো হতো, মানে অনেক কি মিস হয়ে যায়, তো এজন্য বলতেছি। এখন ডাউনলোডের ফ্যাসিলিটিটা তো সাইটের সাথে ইন্টিগ্রেটেড। এটা বহুব্রীহি সাইটে এখনো ডাউনলোডের ফ্যাসিলিটি নাই। যদি থাকেও এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা চালু করতে, কারণ সাইট ডেভেলপমেন্টের ব্যাপার আছে। সো এটা, আমি তো ইনস্ট্রাক্টর, সো আমি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি। আমি যদিও মেসেজটা পাস করেছি লাস্ট সেশনে, আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিল, বাট আপনারাও যদি মেইল দিয়ে অথবা ওদের পেজে রিকোয়েস্ট করেন, তাহলে মানে বহুব্রীহি পেজে রিকোয়েস্ট করেন, তাহলে হয়তো শীঘ্র এটা করতে পারবে। আর অনেকে কেউ কি আইডিএন দিয়ে ডাউনলোড করে ট্রাই করেছেন যে আইডিএন দিয়ে ডাউনলোড করা যায় কিনা? জি ভাই, হ্যাঁ অনেক ট্রাই করছি, হচ্ছে না। আইডিএন দিয়ে হচ্ছে না? আচ্ছা, কারণ এখনো ফ্যাসিলিটিটা আসলে ওদের সাইটে ইন্টিগ্রেটেড না। যদি করতে হয় তাহলে এটা আরো লং টার্ম আমি প্রসেস। ডাউনলোড করেছিলাম, বাট হচ্ছে যে অডিওটা আসে না, শুধু ভিডিওটা আসে। মানে ভিডিওর সাথে যে অডিওটা, ওইটা আসে না, জাস্ট মানে ভিডিওটা দেখতেছি এইরকম আর কি। বুঝতে পারছি। আমি কথা বলছি লাস্টে, বাট এখনো মানে ওরকম সিচুয়েশন নাই আসলে ডাউনলোড সিস্টেমটা করার, চালু করার। তো ফর নাও সরি, নেক্সট ডে যদি কোনো সলিউশন দেয় রিলেটেড বা কোনো সলিউশন আছে, আমি তো তা তো জেনেই যাবেন আপনারা। মোমেন ভাই, হ্যাঁ গতদিনের জুম মিটিংটা আপলোড করে দেওয়া হবে। আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আপলোড করতে পারিনি, করে দিব। আর এস আর শুভ ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে আপনি চাইলে মেসেজও করতে পারেন, অথবা আপনি আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। স্যার, আপনি রিয়াক্ট প্রজেক্টে যে রেস্টুরেন্ট প্রজেক্টটা ছিল রিয়াক্টের, হ্যাঁ হ্যাঁ ওখানে যখন কমেন্ট লোড করা হয়, তখন নতুন কমেন্ট যখন অ্যাড করি, তখন যে টাইমটা অ্যাড করি আমরা, হ্যাঁ টাইমটাকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমরা একটু ডেট স্ট্রিং প্রথমে ইউজ করতাম। তো হ্যাঁ ওই সময় ইউজ করার সময় খেয়াল করলাম যে ওইখানে টাইমটা আসে না। টাইম মানে যাই বাজুক টাইম, তখন 12টা হয়ে যায়। পরে আমি টু স্ট্রিং দিয়ে ট্রাই করেছি, কিন্তু পরে আবার দেখলাম যে আপনি টু আইএসও স্ট্রিং দেখিয়েছেন, যেটা জি, কাজ করে। এখন এখন এক্ষেত্রে কি আমি মানে যে টু ডেট স্ট্রিং বা টু আইএসও স্ট্রিং এর বদলে টু ডেটস মানে টু স্ট্রিংটা ইউজ করা যাবে? সমস্যা হবে যদি টু স্ট্রিং ইউজ করি? আচ্ছা, ডেট স্ট্রিং ইউজ করলে জাস্ট সে ডেটটা নেয়, ঠিক আছে। টাইমটা নেয় না। হ্যাঁ, টাইমটা নেয় না। আর আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যেটা নিউ ডেট নামের একটা ফরম্যাট আছে না, হ্যাঁ, সেটাই তো ডেটের। ইউজ করি। হ্যাঁ, সেটা সরাসরি কল করে সেটা স্ট্রিং হিসেবে সেভ করতে পারেন, তাহলে সে টাইমটা সেভ করবে। ওটা হ্যাঁ, কোনো সেটাই প্রবলেম হবে করেছি না। আমি শুরুতে, যে টু হ্যাঁ হ্যাঁ স্ট্রিং, হ্যাঁ, কিন্তু পরে আবার পরের ভিডিও ওটা দেখার সময় সমস্যা না। দেখলাম যে আপনি জাস্ট হচ্ছে স্ট্রিং হিসেবে সেভ করবেন, এরপর যখন ওইটাকে ফেচ করবেন বা আনবেন, তখন এটা স্ট্রিং হিসেবে আসবে, ওইটাকে আবার ডেট দিয়ে কনভার্ট করে নেবেন। সেম জিনিস, আপনি জাস্ট আপনার ডেট আর টাইমটা সেভ করলে এরপর ওখান থেকে আপনি যেভাবে খুশি ভাবে ফরম্যাটিং করতে পারবেন, এটা সমস্যা না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, মিস্টার আলামিন সোহাগ ভাইয়া, আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কি একটা করে টপিক শেষ করলে সেটার সাথে সাথে সাবমিট করতে হবে, নাকি পরে যে কোনো টাইমে করা যাবে? আচ্ছা, যদি আমি রুল অনুযায়ী বলি ক্যারিয়ার ট্র্যাকের, তাহলে আপনি ক্যারিয়ার ট্র্যাক শেষ হওয়ার আগে সবগুলো সাবমিট করলে হবে। এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে কখন কোনটা করতে হবে। বাট আমার সাজেশন থাকবে যে যখন যে টপিকটা শেষ করবেন ওটা করে ফেললে আপনাকে আবার ফেরত এসে আবার নতুন করে করতে হবে না আর কি। অথবা ধরেন আপনি একসাথে শেষে গিয়ে সাবমিট করতে যাচ্ছেন সবগুলো, দেখা গেল কোনোটাতে কোনো প্রবলেম হলো, তখন আবার আপনাকে ওটা নিয়ে কাজ করতে হবে। তো আগে আগে যেটা টপিকটা ওটাতে সাবমিট করে ফেললে আপনি কাজ করার সময় পাবেন, এটাই। বাট ইটস আপ টু ইউ, আপনি যখন খুশি তখন সাবমিট করতে পারবেন। ক্যারিয়ার ট্র্যাক শেষ হওয়ার আগে, 31 ডিসেম্বর আমাদের ক্যারিয়ার ট্র্যাক শেষ হবে, এর আগে আপনি সাবমিট করে ফেলতে হবে সবকিছু।
আমি কি অ্যাসাইনমেন্টের নেট থেকে হেল্প নিতে পারবো? যদি কোনো প্রবলেম ফেস করে আপনি যেখান থেকে খুশি ওখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। জাস্ট হচ্ছে সরাসরি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কিছু গ্রুপে জিজ্ঞেস করবেন না বা আমাকে কোনো কিছু আস্ক করবেন না। আপনি যেখান থেকে রিসার্চ করে ওখান থেকে হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইটে সার্চ অপশনটা কিভাবে কাজ করে জ্যাঙ্গো আর রিঅ্যাক্ট প্রজেক্টে? বেসিক্যালি এটা ব্যাক এন্ডে সার্চ হয়। সো জ্যাঙ্গোতে আপনার ফিল্টারের অপশন আছে, আপনি সার্চ করার সময় ফিল্টার করতে পারবেন, ফিল্টার করে সার্চ করতে পারবেন যে কোনো মডেলের উপর, যে কোনো মডেলের কোনো পার্টিকুলার ফিল্ডের উপর, অথবা কিছু কিছু অপশন আছে আপনি কয়েকটা ফিল্ড জয়েন করেও সার্চ করতে পারবেন। আর রিঅ্যাক্ট প্রজেক্টে তো আমি তো রিঅ্যাক্টে কোনো ডেটা রাখতেছি না, সো রিঅ্যাক্টে কোনো সার্চ হবে না। সার্চিংটা হবে হচ্ছে রিঅ্যাক্ট থেকে আমি সার্চিং কিওয়ার্ড গুলো ব্যাকএন্ডে পাঠাবো, ব্যাকএন্ডে সার্চ হয়ে রেজাল্টটা ব্যাকএন্ডে আবার আমাকে পাঠাবে, আমি এগুলো রিঅ্যাক্টে শো করব। রিঅ্যাক্টে এনপিএম কেন লাগে, মানে এটা এনপিএম এর উপর ডিপেন্ডেন্ট কেন? আচ্ছা, এনপিএম রিঅ্যাক্টের ক্ষেত্রে না, অ্যাকচুয়ালি হচ্ছে আহ, আহ, এটা কাউসার মাহমুদ তানিম ভাই। আচ্ছা, আপনাকে একটা কোয়েশ্চেন আস্ক করে, আপনি কি জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন এর আগে? জি ভাইয়া, পাইথনে করেছি। আচ্ছা, পাইথনে আপনি পিপ ইউজ করছেন না? জি ভাইয়া। আচ্ছা, পিপটা কি? পিপটা হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার, যেটার কাজ হচ্ছে জি পাইথনের যে বিভিন্ন প্যাকেজ আছে ওগুলোকে সে ইনস্টল করে বা জি ভাইয়া। আপডেট করে, মানে টোটাল হচ্ছে প্যাকেজের জিনিসটা পিপ হচ্ছে হ্যান্ডেল করে। ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টের যে প্যাকেজগুলো আছে ওগুলোকে এনপিএম হ্যান্ডেল করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো রিঅ্যাক্টও তো বিভিন্ন প্যাকেজের সমষ্টি, তাই না? তো জি রিঅ্যাক্টের যে প্যাকেজগুলো আছে ওগুলোকে আমার ইনস্টল করতে গেলে এনপিএম এর হেল্প লাগে। আচ্ছা ভাইয়া, বুঝছি। আশা করে বুঝাতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন ভাইয়া। ওই যে জ্যাসনের লাস্টে একটা টিউটোরিয়াল ছিল না জি অ্যাজাক্সের, ওটাতে আমার 404 নট ফাউন্ড দেখায় আর কি। তো আপনি জিজ্ঞেস করছিলেন, গ্রুপে পোস্ট দিছিলাম, আপনি জিজ্ঞেস করছিলেন সেম ফোল্ডারে আছে কিনা। হ্যাঁ, এটা তো সেম ফোল্ডারে আছে, জেসন ফাইলটার স্ক্রিপ্ট ফাইলটা সেম ফোল্ডারে আছে, কিন্তু আচ্ছা, না, এইচটিএমএল ফাইলটা কি আলাদা ফোল্ডারে আছে না সেম ফোল্ডারে আছে? আলাদা। এইচটিএমএল ফাইলের লিংকটা সেম ফোল্ডারে আছে জি জি, কি আলাদা ফোল্ডার আছে? আপনি যে এইচটিএমএল। আচ্ছা, আপনি যে যে জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে জেসন ফাইলটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছেন, দুইজনে কি সেম জি ফোল্ডারে আছে? জি। আচ্ছা, তাহলে আপনি কাইন্ডলি আপনার ইয়েটা আহ, আপনার কোডটা যেটা আছে ওটা জিপ করে বা সামহাও কোনো গিটে আপলোড করে আপনি লিংকটা শেয়ার করে, তাহলে আমি একটু চেক করে দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সাজ্জাদ ভাই আপনার কোয়েশ্চেনটা আপনি করতে পারবেন যে? হ্যালো ভাইয়া। জি বলেন ভাইয়া। ভাইয়া আচ্ছা, এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিংটা আসলে কতটুকু দরকার? ওয়েব ডেভেলপমেন্ট পুরোই দাঁড়ায় আছে প্রোগ্রামিং এর উপর। মানে আপনি যদি লুপ চালাতে না পারেন, আপনি যদি কন্ডিশন চেক করতে না পারেন, তাহলে আপনি তো ব্যাকএন্ডটা দাঁড় করাতে পারবেন না, তাই না? প্রত্যেকটা স্টেপে আপনার একটা অ্যাপ্লিকেশন, আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট করতেছি আমরা কি করতেছি, বেসিক্যালি আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি। ওয়েবসাইট গুলো তো একটা এক ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের ব্রাউজারের মধ্যে চলে, রাইট? আমরা যেরকম ডেস্কটপের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন চালাই, মোবাইলের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন চালাই, ঠিক তেমনি ওয়েবসাইট যেগুলো বানানোর চেষ্টা করতেছি আমরা, সেগুলো হচ্ছে এক ধরনের একটা অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের ব্রাউজারে চলতেছে। সো যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে কন্ডিশন দরকার, কন্ডিশনিং চেক করতে হবে, আপনার লুপের দরকার, এগুলো সবগুলো হচ্ছে প্রোগ্রামিং এর পার্ট। সো প্রোগ্রামিং ছাড়া তো আপনি ওয়েব ডেভেলপমেন্ট কখনো চিন্তা করতে পারবেন না। না, আমি বুঝাইতে চাচ্ছিলাম আসলে বেসিক প্রোগ্রামিংটা জানা থাকলে হবে কেন, নাকি ধরেন ইউআরআই বা ইউভিএ তে এরকম কোড মানে সলভ করতে হবে? আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন আচ্ছা হ্যাঁ, ওটা বেসিকটা জানা থাকলে। হ্যাঁ ডিপেন্ড করে আপনি কতটুকু করতে চাচ্ছেন। ধরেন আপনি যদি বেসিক নর্মাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চান ইউজারদের দিয়ে বা নর্মাল, ওটা আপনাকে জাস্ট লুপ, আপনি নর্মাল প্রবলেম সলভ করতে পারলেই হবে। আর
অ্যাডভান্স লেভেলে কিছু প্রোগ্রামিং আছে যেগুলো হচ্ছে অনেক যেমন সিকিউরিটি নিয়ে কাজ করে, অনেকে নেটওয়ার্কিং নিয়ে কাজ করে, অনেকে যেগুলো অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয়, তখন হচ্ছে কিছু অ্যালগোরিদম জানতে হয় যেগুলো দিয়ে আপনার প্রবলেম সলভ করতে হয়। তো ওগুলোর জন্য আপনাকে একটু অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং অ্যালগোরিদম আর ডাটা স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বাট নর্মাল বেসিক এর জন্য আপনি বেসিক প্রোগ্রামিং শিখলেও হবে। এগুলো পরে আস্তে ধরেন আস্তে যখন আপনি করবেন আপনি ধরেন বুঝতে পারবেন। ধরেন আপনার যেগুলো ভিডিওতে দেখাইছেন ঠিক আছে, ওরকম ওগুলো দেখে দেখে ধরেন আমি যদি প্রজেক্টটা কমপ্লিট করি তাহলে এরকম হবে নাকি ধরেন আরো কাজ করতে হবে বেসিক নিয়ে? আমি যেগুলো ভিডিওতে দেখাচ্ছি ওখানে আপনি জাস্ট লুপ আর কন্ডিশন নিয়ে কাজ করতে পারলেই আপনার কাজ হয়ে যাবে। ফাংশন, লুপ, কন্ডিশন, প্রোগ্রামিং এর বেসিক নলেজ গুলো থাকলে আপনার কাজ হয়ে যাবে। বাট আপনি যদি, মানুষ তো এক জায়গায় থেমে থাকে না, আপনাকে আস্তে আস্তে প্রসপার করতে হবে, আপনাকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে আরো। এখানেও অ্যাডভান্স লেভেলের কাজ আছে, বাট অ্যাডভান্সের তো কোনো লিমিট নেই। ঠিক আছে, নতুন নতুন টেকনোলজি বেরোচ্ছে প্রতিদিন, নতুন প্রবলেম বেরোচ্ছে। সো আপনাকে এরপরেও আপনি বুঝবেন যে আপনার কোন ট্র্যাকে যেতে হবে, যে আপনাকে এরপরে স্টেপ নিতে হবে। যখন আপনি এই জিনিসটা করবেন তখন আপনার এমনিতেই নতুন টেকনোলজি সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে আস্তে আস্তে। আপনি বুঝবেন যে কোথায় গেলে আপনার নতুন টেকনোলজি হ্যালো বুঝতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে হ্যালো প্রবলেম সলভিং শুধুমাত্র আপনার যে কাজে দরকার তা না। প্রবলেম সলভিং করলে আপনার ব্রেনটাও শার্প থাকে। আপনি রেগুলার প্রবলেম সলভিং করলে দেখবেন যে অনেক যে প্রবলেম গুলো আগে কঠিন লাগতো ওই প্রবলেমটা আপনার সহজ লাগতেছে। তো এটা ম্যাথমেটিক্স এর মতো, আপনি অনেকদিন ম্যাথ প্র্যাকটিস না করলে ম্যাথ যেরকম কঠিন লাগবে, ঠিক তেমনি যদি আপনি প্রবলেম সলভিং ছাড়া অনেকদিন থাকে আপনার প্রবলেম সলভিং কঠিন লাগবে। এটা, ভাই লজিকটা কিভাবে ডেভেলপ করা যায়? লজিকটা এই লজিক ডেভেলপ করতে আপনাকে প্রবলেম সলভিং করতে হবে। যখন আপনি অনেকগুলো প্রবলেম সলভ করবেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে, তখন আপনি যে কোনো প্রবলেম ফেস করলে তখন আপনার আগে কোনো না কোনো প্রবলেম সলভিং টেস্টে আপনি ওই জিনিসটা সলভ করে আসছেন আপনার মনে পড়বে, তখন আপনি ইজিলি ডেভেলপ করতে পারবেন। আচ্ছা ভাই আরেকটা জিনিস, পাইথন নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, পাইথনের সবকিছু অবজেক্ট কেন? একদম সবকিছু আমি যতদূর দেখলাম মানে সবকিছু বলে যে অবজেক্ট অবজেক্ট। আর একটা জিনিস ধরেন আপনি স্ট্রিং একটা ধরেন ভেরিয়েবল একটা স্ট্রিং রাখলেন, ওইখান থেকে আপনি যদি টাইপ চেক করেন দেখবেন যে ক্লাস স্ট্রিং। আবার আরেকটা জিনিস হচ্ছে ধরেন ইন্টিজার চেক করতে চাইতেছেন, ওইখান থেকে দেখবেন কি ক্লাস ইন্টিজার। এরকম জিনিসটা কেন? ক্লাস ইন্টিজার এগুলো সবগুলোই হচ্ছে কোনো না কোনো ক্লাসের অবজেক্ট হিসেবে ক্রিয়েট হয়। অবজেক্ট হিসেবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে কাজ করলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায়, একই জিনিসকে রিইউজ করা যায়। এই কারণে হচ্ছে অবজেক্ট হিসেবে সবকিছুকে করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনার সবকিছু, রিঅ্যাক্টও কাজ করলে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর জ্যাঙ্গো তো পুরো দাঁড়াই আছে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর। আচ্ছা আচ্ছা। সঞ্জয় পাল ভাই কোনো প্রশ্ন করতে চাইছিলেন? হ্যাঁ দাদা, অবজেক্ট আপনি কাইন্ডলি একটু আনমিউট করে কোয়েশ্চেন করেন, মিউট হয়ে গেছেন আপনি আবার। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা হচ্ছে যে সব সময় কনফিউশনের মধ্যে থাকে। যেমন যখন পাইথনে বেসিক প্রোগ্রামিং করতেছি তখন কোনো প্যাকেজ ইনস্টল বা কোনো কিছু ইম্পোর্ট করতেছি, সবকিছুই বড় ভাইরা বা ইন্টারনেটে যখন রিসার্চ করি তখন বলে সবকিছু ক্লাস হিসেবে থাকে, এটা তৈরি করাই থাকে, জাস্ট ওইটা ইম্পোর্ট করে নিয়ে কাজ করা। আবার যখন জাভাস্ক্রিপ্টে করতেছি তখন সিনট্যাক্সে কোনো সমস্যা নেই, ক্লাস ক্রিয়েট করতেছি, পার্সন, স্টুডেন্ট, আবার ওইগুলো ব্যবহার করতেছি, সিনট্যাক্সে কোনো সমস্যা নেই, পাইথনেও সিনট্যাক্সে সমস্যা নেই। কিন্তু যখন আমি ব্যাক এন্ডে মুভ করতেছি, জ্যাঙ্গোতে মডেল তৈরি করতেছি বা ক্লাস বেস ভিউ তৈরি করতেছি, ফাংশন বেস ভিউ ফাংশন বেস ভিউ যতটা মানে ইজিলি বুঝতে পারতেছি, যখনই ক্লাস বেস চলে যাচ্ছি তখনই সব এলোমেলো হয়ে যাচ্ছে। মানে জ্যাঙ্গো ব্যাকএন্ডে মানে ক্লাস গুলো নিয়ে কাজ করা, মডেল নিয়ে কাজ করা, এই জিনিসগুলো আসলে খুবই এলোমেলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিভাবে আসলে ভালোভাবে বোঝা যায় বা ওভারকাম করা যায়? আপনি হচ্ছে ক্লাস বেস ভিউ যখন যেটা নিয়ে কাজ করবেন, জ্যাঙ্গোর ডকুমেন্টেশনে ওই ভিউটা নিয়ে একটু সার্চ করবেন। প্রত্যেকটা ভিউ নিয়ে আলাদা আলাদা পেজ আছে জ্যাঙ্গো ডকুমেন্টেশনে। যে ক্লাস বেস ভিউ নিয়ে কাজ করেন না কেন সার্চ করলে আপনি ওই ভিউর উপর একটা পেজ পাবেন। ওই পেজের ভিতর আপনার ওইটা ক্লাসটা কিভাবে ক্রিয়েট হয়েছে, ওই ক্লাসের আন্ডারে কি কি ফাংশন আছে, ওগুলো সবগুলোর বর্ণনা আছে। তো ক্লাস বেস ভিউর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি মানে একটা ক্লাস বেস ভিউ যদি কল হয়, অটোমেটিক্যালি কিছু ফাংশন কল হয় যেগুলো অটোমেটিক্যালি ব্যাকএন্ডে কল হয় আর কি। তো আপনি যদি চান ওই ফাংশনটাকে আবার নিজের মতো করে মডিফাই করতে পারবেন। ওই নামটা, এটা তো জানেনই যে একটা ক্লাসের অলরেডি একটা বিল্ট ইন যদি ক্লাস থাকে, ওই ক্লাসের কোনো বিল্ট ইন ফাংশনকে মডিফাই করতে গেলে ফাংশনটাকে রিডিফাইন করতে হয়।
তো আপনি ওভাবে রিডিফাইন করে কোনো ফাংশনকে মডিফাই করতে পারবেন। আপনি ওই পেজে গেলে দেখবেন যে কি কি ফাংশন বিল্ট ইন আছে, আপনি ওই ফাংশনের কাজগুলো চেঞ্জ করতে পারবেন। কারণ দেখেন ক্লাস বেস ভিউ আমাকে রেডিমেড কিছু সুবিধা দেয়, যেমন অনেক ক্লাস বেস ভিউ তো আমাকে জাস্ট টেমপ্লেটের নামটা দিয়ে দিলে হয়ে যায়, সে অটোমেটিক্যালি টেমপ্লেটকে কানেক্ট করে ফেলে। কিন্তু হ্যাঁ ফাংশন বেস ভিউতে দেখা যায় যে আমাকে টেমপ্লেট কানেক্ট করতে গেলে আবার টেমপ্লেট কানেক্ট করার জন্য ফাংশন কল করতে হয়। তো এখন ক্লাস বেস ভিউতে অটোমেটিক্যালি কানেক্ট করে কিভাবে, ব্যাক এন্ডে একটা ফাংশন কল হয় যেটা অটোমেটিক্যালি টেমপ্লেটকে কানেক্ট করে ফেলে। এখন ওই ফাংশনটা তো আমরা দেখি না, কারণ কি ক্লাস বেস ভিউ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিতে যে ওর বিল্ট ইন কিছু ফাংশন থাকে ক্লাসে, যেগুলো অটোমেটিক্যালি একটা ক্লাস যখন কল হয় ফাংশনগুলো তখন কনস্ট্রাক্টরের মতো কল হয়। তো আপনি ফাংশনগুলোর নাম যদি জানতে হয় কোন ফাংশনটা ব্যাক এন্ডে কল হচ্ছে, ওগুলো আপনি জাস্ট হচ্ছে প্রত্যেকটা ক্লাস বেস ভিউ নিয়ে প্র্যাকটিস করার সময় ওই ভিউটার পেজটা ওপেন করবেন, গুগলে সার্চ করলে হবে জ্যাঙ্গো ক্লাস বেস ভিউ আর ভিউটার নাম, তারপর আপনার একটা পেজ চলে আসবে। ওই পেজে ঢুকলে আপনি ওই ভিউটার একদম আদ্যপান্ত যা আছে সবকিছু দেখতে পারবেন। তো এখান থেকে বুঝতে পারবেন যে আসলে কোন ফাংশনটা কখন কল হচ্ছে, কোন ফাংশনের কলটাকে আমি চেঞ্জ করতে পারবো, ওভাররাইড করতে পারবো, সবগুলো ওখানে দেখতে পারবেন। আচ্ছা। আর ওই যখন আমি আমি ডকুমেন্টে সার্চ করার চেষ্টা করছি, এখানে আমার প্রথমের দিকে যে সমস্যাটা হয় সেটা হলো ভার্সন। এই ভার্সন আমি যেটা ইউজ করতেছি আর ওইখানে যেটা পাচ্ছি এটাতে মানে ওই আসল জিনিস মানে ওই পুরা পেজের মধ্যে যতটুকু আমার লাগবে ওই জিনিসটা খুঁজে পেতে আমার খুবই সমস্যা হয়। ভার্সনে তো খুব আপনার ভার্সন কত? আমারটা সম্ভবত 2 জ্যাঙ্গো। আমি তো আমার টিউটোরিয়ালের ভার্সন হচ্ছে 2.2.5। আপনারটা কি হ্যাঁ 2.2.5 পরে পরে? না 2.25, আমারটাও 2.2.5। আর আচ্ছা আপনার পাইথন হচ্ছে 3.7 সম্ভবত। হ্যাঁ 3.7। আচ্ছা পাইথনের ভার্সন এই সমস্যা না, জ্যাঙ্গোর ভার্সন নিয়ে আপনি ভার্সনের কি চেঞ্জ হচ্ছে ওটা যদি জানতে চান আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, সেটা হচ্ছে যে ভার্সনটা সম্পর্কে জানতে চান, ধরেন 3.1 ভার্সন সম্পর্কে আপনি জানতে চান, তাহলে জ্যাঙ্গো 3.1 ভার্সন রিলিজ নোটটা যদি আপনি টাইপ করেন তাহলে ওই ভার্সনে নতুন কি অ্যাড হয়েছে বা নতুন কি চেঞ্জ হয়েছে ওগুলো একটা পুরো লিস্ট আপনার কাছে চলে আসবে। এভাবে আপনি প্রত্যেক সময় আগের ভার্সনের চেয়ে এই ভার্সনে নতুন কি চেঞ্জ হয়েছে ওইটা দেখতে পারবেন। যেমন আপনি ধরেন 2.2.5 ইউজ করতেছেন, 2.2.5 এর পরের ভার্সন হচ্ছে 3, ঠিক আছে? তো আপনি জ্যাঙ্গো ভার্সন 3 রিলিজ নোট লিখে যদি সার্চ দেন তাহলে 2.2.5 এর পরে কি কি জিনিস নতুন অ্যাড হয়েছে, কি কি জিনিস বাদ দিয়েছে, ওগুলো সবগুলো একটা লিস্ট আপনার কাছে চলে আসবে। তখন আপনি বুঝতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন যে আগের ভার্সনের চেয়ে এখনের ভার্সনে কি চেঞ্জ আসছে। ওকে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা কোয়েশ্চেন করছে ভাইয়া আমার স্টার্ট করতে লেট হয়েছে, আমার এখনো জাভাস্ক্রিপ্ট রানিং, জাভাস্ক্রিপ্ট শেষ না করে পাইথন পাইথন শুরু করতে পারবো কিনা। আমি সাজেস্ট করবো একটা শেষ না করে একটা শুরু করিয়ে না, কারণ আলটিমেটলি তো আপনাকে জাভাস্ক্রিপ্ট আবার শেষই করতে হবে, তাই না? আপনি তো মাঝখান থেকে ছাড়তে পারবেন না। তো আপনি জাভাস্ক্রিপ্ট শেষ করেন, শেষ করার পর পাইথন আমি বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঘুরে ফিরে মেইন কনসেপ্ট গুলো সেম। লুপ বলেন, ক্লাস বলেন, ইফ এলস কন্ডিশন বলেন, ঠিক আছে? বেসিক যে ফিচার গুলো আছে ফাংশন বা সেগুলো সবগুলো সেম, ডিফারেন্স হচ্ছে সিনট্যাক্সে ডিফারেন্স হয় আর কিছু অ্যাপ্রোচে ডিফারেন্স হয়। তো আপনি জাভাস্ক্রিপ্ট এখন করেন, যখন আপনি পাইথন শেখা শুরু করবেন পাইথন আপনার কাছে ইজিয়ার লাগবে কেন? কারণ অলরেডি আপনি লুপ কিভাবে চালাতে হয় ওগুলো জানেন, ইফ এলস কিভাবে চালাতে হয় ওগুলো জানেন, ফাংশন কিভাবে কাজ করে ওগুলো জানেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে পাইথনের সিনট্যাক্সে আপনাকে পাইথনের ল্যাঙ্গুয়েজ লেখার স্টাইল আপনাকে জিনিসটা শিখতে হবে। তো ইজি লাগবে, সমস্যা নেই, বাট একটা ছেড়ে আরেকটাতে যায় না, তখন আপনার কাছে আরো এলোমেলো লাগবে, আরো মেসড আপ লাগবে। আর যেটুকু আছে আগাতে থাকেন, আপনি যদি মনে হয় যে এখন অনেক পিছিয়ে গেছেন আরো আপনি টাইম বাড়াই দেন, তাহলে আশা করি শেষ হয়ে যাবে। আর এখানে আমার ভাই একটা ওয়েবসাইটে অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন কেমন করে হয় একটু কনসেপ্ট দেন। ধরেন আপনার ওয়েবসাইট আপনি কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছেন যেটা হচ্ছে ক্যালকুলেটর ডেভেলপ করবে, বা আপনি কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছেন যেটা হচ্ছে কোনো ম্যাপ নিয়ে কাজ করে, তখন আপনাকে কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আপনার শর্টেজ ডিসটেন্স বের করতে হচ্ছে, সবচেয়ে কম ডিসটেন্স এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কিভাবে যাবেন, তখন আপনাকে অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে। কারণ একটা শহরে এক রাস্তা থেকে আরেক রাস্তা, একটা মোড় থেকে আরেক মোড়ে যাওয়ার জন্য অনেকগুলো রুট আছে, তো প্রত্যেকটা রুটের ডিসটেন্সও সেম না, আপনাকে শর্টেজ ডিসটেন্স বের করতে গেলে আপনাকে ওখানে অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে হবে। তো এরকম অনেকগুলো অহরহ প্রবলেম আছে যেখানে আপনি অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারবেন। অ্যালগোরিদম ইভেন আপনি যে একটা ইউজারকে খুঁজে নিয়ে আসতেছেন একটা ডেটাবেস থেকে, ওইটাও একটা অ্যালগোরিদম। অ্যালগোরিদম ছোটও হতে পারে, বিশাল বড় অ্যালগোরিদম হতে পারে। প্রবলেম সলভিং এর স্টেপ গুলাকে যদি আমি কম্বাইন করে বলি ওইটা হচ্ছে অ্যালগোরিদম, যে কোনো প্রবলেম সলভিং একটা অ্যালগোরিদম।
আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো ভাইয়া। জি, কে বলছেন? একটু জি, নামটা বলবেন তাহলে। শরীফ। হ্যাঁ জি ভাই বলেন। আমার কথা হচ্ছে আমি এখন আর কি যে জাভা স্ক্রিপ্টটা আমি আমার মানে রানিং চলতেছে জাভা স্ক্রিপ্ট যেটা, জি আর আমি আর ভার্সিটিতে আমার যে সি আর সি প্লাস প্লাসটা কমপ্লিট। তো আমার আচ্ছা কথা হচ্ছে যে আমি কি জাভা স্ক্রিপ্ট করার পর কি আমি ব্যাকএন্ডে যে মানে যাওয়া আমার জন্য ভালো হবে, নাকি আমি পাইথন করার পর তারপর ব্যাকএন্ডে যাব? আচ্ছা, আপনি সি সি প্লাস প্লাস করলে তো আপনার অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনার আইডিয়া আছে, তাই না? হ্যাঁ আমার হ্যাঁ আছে তো মোটামুটি। আমি সাজেস্ট করব আপনি দুইটা জিনিস করবেন। একটা হচ্ছে ব্যাকএন্ড যদি করতে চান তাহলে পাইথনের বেসিক সিনট্যাক্সটা একটু দেখবেন, আর হ্যাঁ অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা একটু দেখবেন। ঠিক আছে, আপনার বেশি সময় লাগার কথা না, যেহেতু সি সি প্লাস প্লাস করতেন আপনি, অনেক পাইথন শিখতে আপনার কয়েকদিন লাগবে জাস্ট, কারণ পাইথন আপনার সিনট্যাক্সটা জানতে হচ্ছে। ঠিক আছে, জি আমি বলবো আগে পাইথনের, কারণ সিনট্যাক্স গুলো জানা প্রয়োজন, কারণ যখন জ্যাঙ্গোতে অ্যাপ্লাই হবে জিনিসগুলো, জ্যাঙ্গো তো পুরোপুরি পিওর পাইথনের উপরই বেস করে তৈরি করা, তখন একটু সিনট্যাক্স আচ্ছা গুলো সমস্যা হবে। তো আমি বলবো যে পাইথনে কয়েকদিন টাইম দিয়ে পাইথনটা একটু দেখে নেন, আপনার খুবই কম টাইম লাগবে, কারণ সি সি প্লাস প্লাস সিনট্যাক্স যে পারে সে আলটিমেটলি যে পৃথিবীর যে কোনো সিনট্যাক্সে তার কাছে সোজা লাগবে। ঠিক আছে, সো আপনি পাইথনটা একটু দেখেন। থ্যাংক ইউ। মোহাম্মদ কামরুল ইসলামকে কোনো প্রশ্ন করতে চাইছিলেন? আপনি হ্যান্ড রেজ করেছেন। জি ভাইয়া। জি ভাই বলেন। ভাইয়া আমি জানতে চাচ্ছি আমাদের যে বহবের যে ওয়েবসাইটটা আছে ওখানে যখন আমরা লগ ইন করি, যখন আমাদের কোর্সে যাই মাঝে মাঝে আমরা ব্যাড রিকোয়েস্ট নামে একটা এরর পাই, তখন আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি না। আমরা যখন আমরা হিস্টোরিটা ব্রাউজার হিস্টোরি ক্লিন করে দিই তখন আমরা আবার ঢুকতে পারি। আমি জানতে চাচ্ছি এটার কোনো কি পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা? পার্মানেন্ট সলিউশন এটা মেবি যেখানে সার্ভার থেকে সাইটটা হোস্ট করা হচ্ছে, এটা সাইটের কোনো সলিউশন, সার্ভারের কোনো প্রবলেম। সো এটা ঠিক করার জন্য, এটা অনেক দিনের প্রবলেম, ঠিক করার জন্য কাজ করতেছে, এটা সার্ভারে একটু প্রবলেম করতেছে, এটা পার্মানেন্ট সলিউশন হয়তো আশা করি পেয়ে যাওয়া যাবে, বাট এটা আমি এক্স্যাক্টলি পুরোপুরি জানি না, এটা বহুব্রীহির মেইন দায়িত্বে যারা আছে ওরা হয়তো এটার উত্তর দিতে পারবেন। আপনারা কাইন্ডলি এই ধরনের সাইট রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে বা নেভিগেশন রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে এটা সরাসরি ওদের পেজে মেসেজ দেবেন অথবা ইমেল করে দিলে ওরা বেশি কনসার্ন হবে আর কি এটার ব্যাপারে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, নিয়ামতুল্লাহ ভাই প্রশ্ন করেছেন জাভাস্ক্রিপ্টের কোন কোন সিনট্যাক্স গুলোকে মেইন ফোকাস করলে, কোন কোন সিনট্যাক্স, এরকম বেছে বেছে সিনট্যাক্স ফোকাস করবেন না, আপনি পুরোটাই আপনাকে করতে হবে। ঠিক আছে, এটা কোনো আলাদা আলাদা করে সিনট্যাক্স ফোকাস করার মতো কোনো সিনট্যাক্স কোনো ল্যাঙ্গুয়েজে এইভাবে আলাদা আলাদা সিনট্যাক্স ফোকাস করবেন না, আপনি সবকিছুই আপনি করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট কোর্সটাতে ওই জিনিসগুলোকেই রাখা হয়েছে যেগুলো আপনার অ্যাকচুয়ালি রিয়াক্ট শিখতে বা রিয়াক্ট নেটিভ শিখতে দরকার হবে, ওগুলোকে রাখা হয়েছে। সো কিছু যাতে বাদ না যায় আর কি, সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধাটা কি বলি, এটা প্রশ্ন করেছেন ফরমান ভাই। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধাটা হচ্ছে, ধরেন আপনাকে একটা সিনারিও দিই, আপনাকে বলা হলো একটা প্রোগ্রাম লিখতে যেখানে অনেকগুলো গাড়ির হিসাব রাখা হবে। ঠিক আছে, তো আপনি লিখলেন প্রোগ্রাম, তো ধরা গেল আপনার 3টা গাড়ির জন্য আপনি লিখলেন, যেখানে গাড়ির ডাইমেনশন, গাড়ির ফ্যাসিলিটি কি, গাড়ির কালার কি হবে, ওগুলো আপনি রাখলেন। তো এরপর আরেকটা গাড়ির জন্য আপনাকে বলা হলো, আপনি 4 নাম্বারটা লিখলেন, আরেকটা গাড়ির জন্য বলা হলো, এরপর এভাবে করে আপনি লিখতে থাকলেন। তো দেখা গেল যে আপনার প্রোগ্রামের সাইজটা হিউজ হয়ে যাবে, কারণ অনেকগুলো ভ্যারিয়েবল আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, আর জিনিসটা ডাইনামিক হবে না, প্রত্যেকবার নতুন একটা গাড়ি এন্ট্রি করতে গেলে আপনাকে প্রোগ্রামে গিয়ে ওই গাড়ির জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা অ্যাপ্রোচ আসছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, যখন দেখবো যে আমার প্রোগ্রামের মধ্যে এমন কিছু জিনিস ক্রিয়েট হবে যেগুলোর মধ্যে কিছু কমন জিনিস আছে, যেমন আমি বললাম গাড়ির প্রোগ্রাম, তো মানে সবগুলো গাড়িতে তো কিছু কমন জিনিস আছে, তো এই কমন জিনিসগুলাকে এক জায়গায় রাখার জন্য একটা ক্লাস ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তো ক্লাসের মধ্যে কি করা হয় যে আমি যেমন একটা গাড়ির কালার আছে বিভিন্ন, তো এই জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য আমি ক্লাসের মধ্যে একটা ভ্যারিয়েবল রাখবো। তারপর একটা গাড়ি কয়জন ক্যারি করতে পারে এই জিনিসগুলো ট্র্যাক রাখার জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবো। তো এগুলো আলাদা আলাদা ক্রিয়েট না করে একটা ক্লাসের মধ্যে যদি আমি রাখি, জিনিসগুলো এক জায়গায় থাকবে। তারপর ফাংশনালিটিও আছে, কোন গাড়ি কিভাবে ফাংশন করে ওগুলো এক জায়গায় থাকবে।
তো এখন যতবারই আমি কোনো গাড়ি আমার দরকার হবে, আমি জাস্ট ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলে অটোমেটিক্যালি সে ওর জন্য ভ্যারিয়েবল গুলা যেগুলো বিল্ট ইন আছে ওগুলোকে ডিক্লেয়ার করে ফেলবে। সো এটা সুবিধা হচ্ছে আমার প্রোগ্রামটাকে ডাইনামিক করে, আর হচ্ছে আমার কোড লেখাটাকে আরো সোজা করে। প্রথমে একটু জটিল লাগতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বাট আপনি যখন একটা কম্পেয়ার করে দেখবেন সেম একটা প্রোগ্রামিং অবজেক্ট ওরিয়েন্টেড, আপনি আপনার জাভাস্ক্রিপ্ট যখন করবেন, যেটা আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে যে প্রজেক্টটা সলিউশন করে দেখিয়েছিলাম, মেবি বুক লিস্ট অথবা টাস্ক লিস্ট, এই দুটার মধ্যে যে কোনো একটা আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করে দেখিয়েছিলাম। ওইটা আপনারা চাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া করার চেষ্টা করেন, তারপর আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি দুইটার ডিফারেন্সটা কি। জি ভাই আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। প্রত্যাশা টেক একটা প্রশ্ন করতে চাচ্ছেন? জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি আমি একেবারেই বিগিনার, আমি আসলে এটা কিছুই তেমন বুঝতাম না। তো আমার প্রথম হচ্ছে একটা রিকোয়েস্ট যে ওই পাইথনের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা একটু যদি ডার্ক করে দেওয়া হতো তাহলে একটু সুবিধা হতো। পাইথনের যে ভিডিওগুলো, হ্যাঁ পোস্ট, এই ভিডিওগুলো তো ডে ব্রাইটনেস করা একটু সমস্যা হয়, একটু ডার্ক করে দিলে সুবিধা হতো একটা। আর হচ্ছে আরেকটা বিষয়, জাভা স্ক্রিপ্ট আসলে কিছুই বুঝি না। যেমন HTML CSS যখন আপনাদের এখানে বেসিক করলাম, খুব মানে মোটামুটি বিগিনার হিসেবে খুব ভালো লেগেছে, মানে মোটামুটি বুঝেছি। কিন্তু এখন যখন এই জাভা স্ক্রিপ্টে এসেছি, এখানে আসার পর মানে মনে হচ্ছে জাস্ট দেখছি আর প্র্যাকটিস করছি যদিও, কিন্তু ওই রকম ভাবে মানে রিয়েলাইজটা ওই লেভেলের হচ্ছে না। মানে এটা এই ক্ষেত্রে কি করার, আপনি কি বুঝতে পারতেছেন না যে কি কাজে জাভাস্ক্রিপ্ট কাজে লাগবে, সেটা বুঝতে পারছেন না? মানে কেন কেন যাচ্ছি কি যেমন, আচ্ছা বলেন, আপনি কমপ্লিট করেন। মানে HTML CSS ঠিক যেমন আপনি কাজ করে করে দেখিয়েছেন যে এভাবে রান করছে ওয়েবসাইটে, ঠিক এই রকম ভাবে কি কোনো ওয়ে আছে মানে জিনিসটা আরো ওপেনলি দেখার? আপনি জাভাস্ক্রিপ্টে কোড টুকু আমাদের মতো যারা বিগিনার, আমি জাভাস্ক্রিপ্টে আমার আছে আর অনেক বাকি আছে। মানে আপনি এখন কোড টুকু আছেন, কোন টপিকে আছেন? এখন আছি ওয়েট, এখন আছি হচ্ছে এরর হ্যান্ডলিং আছে। এরর হ্যান্ডলিং এ আচ্ছা, এখনো হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক গুলো শেখানো হচ্ছে। আপনি যদি আরেকটু আগান তাহলে আপনাকে কিছু প্রজেক্ট করে দেখানো হবে, তখন আপনি বুঝতে পারবেন যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে কাজ করতে হয়। এখনো কোনো প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখানো হয়নি জাভাস্ক্রিপ্ট, এখনো বেসিক গুলো শেখানো হচ্ছে। আর অবভিয়াসলি HTML CSS এর মতো জাভাস্ক্রিপ্ট সোজা হবে না, HTML CSS যেমন সাথে সাথে আপনি দেখিয়েছেন, এটা কি এভাবে সম্ভব না? এটা আপনাকে আমি একটা কমপ্লিট টপিক শেখানোর পরে ওইটার ইমপ্লিমেন্টেশন দেখাতে পারবো, কারণ HTML CSS হচ্ছে একটা জিনিস কনসেপশন ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে HTML CSS কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? HTML CSS হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এখানে কোনো কন্ডিশন হয় না, কখনো কিছু হয় না, এটা জাস্ট হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচারটা ধরে রাখে এরা, ওয়েবসাইটটা কিভাবে শো করবে এটা। এখানে কোনো প্রোগ্রামিং এর কোনো কনসেপ্ট নেই, যে কারণে এটা অনেক তুলনামূলকভাবে সোজা। বাট জাভাস্ক্রিপ্ট, পাইথন এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এগুলো হচ্ছে আরেকটু কনসেপচুয়াল। তো এখানে আপনাকে প্র্যাকটিসের পরিমাণটা একটু বাড়াতে হবে, আর আপনি যখন প্র্যাকটিস করবেন তখন জিনিসগুলো ইজি লাগবে। প্রথমবারে অবশ্যই এটা ইজি লাগবে না। আমি নিজেও যখন জাভাস্ক্রিপ্ট শুরু করছি আমার কাছে কঠিন লাগছে, প্রথম আমি বুঝি নাই কেন কাজ করবে, বাট এটা আমি বারবার প্র্যাকটিস করার পরে তারপর জিনিসগুলো আমি ধরতে পারছি যে হ্যাঁ এখন জাভাস্ক্রিপ্ট এখন বুঝতে পারতেছি বা এখন কাজে লাগতেছে। আপনি আগান, আগে বিভিন্ন যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখানো হবে, যেমন ডম এর কাজ যখন দেখানো হবে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে আপনি HTML এলিমেন্ট গুলোকে চেঞ্জ করতে পারবেন, তখন আপনি একটু কিছু আইডিয়া পাবেন যে হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করছি। তারপর জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট গুলো যখন করানো হবে তখন আপনি আইডিয়া পাবেন জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করছি। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ভিউ অ্যাঙ্গুলার, ছোটন ভাই প্রশ্ন করেছে ভিউ অ্যাঙ্গুলার রিঅ্যাক্টের মধ্যে বেসিক ডিফারেন্স কি? এর প্রত্যেকটা হচ্ছে এক একটা ফ্রেমওয়ার্ক, এক একটা কোম্পানি এক একটা ওদের নিজেদের কাজে এগুলোকে রিঅ্যাক্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক না, রিঅ্যাক্ট হচ্ছে লাইব্রেরি, ভিউ আর অ্যাঙ্গুলার হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো এক একটা কোম্পানি ওদের নিজেদের সুবিধা মতো কাজে লাগানোর জন্য এক একটাকে ডেভেলপ করছে। তো বেসিক ডিফারেন্স হচ্ছে জাস্ট হচ্ছে ওদের কাজের ওয়ে গুলো ডিফারেন্স, বাট এখন তো আমি এক্সাম্পল দিয়ে হয়তো দেখাতে পারবো না কারণ এখানে তো দেখানো পসিবল না। বাট এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফ্রন্ট এন্ড
অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, বাট রিয়াক্ট হচ্ছে তুলনামূলক সোজা অ্যাঙ্গুলারের চেয়ে। আপনি যদি সার্চ করেন তাহলে অ্যাঙ্গুলার ভার্সেস রিয়াক্ট, ভিউ ভার্সেস রিয়াক্ট এভাবে সার্চ করলে অনেকগুলো আর্টিকেল পাবেন, আপনি জাস্ট দেখে নিতে পারেন, অনেক সোজা করে লেখা আছে। মিডিয়াম ওয়েবসাইটে অনেকগুলো আর্টিকেল পাবেন। ভাইয়া 4 মান্থে শেষ করতে না পারলে কি নেক্সট ব্যাচের সুযোগ দেওয়া হবে? আচ্ছা, এটা নিয়ে হচ্ছে কথাবার্তা চলছে, বাট এটা এখনো আমি ফাইনাল কিছু জানাতে পারছি না বা কিছু বলতে পারছি না। এটা ওদের ফাইনাল ডিসিশন নেওয়ার পর কিছু হয়তো গাইডলাইনে বা রুলসে চেঞ্জ আসতে পারে, বাট আমি এখনো বলতে পারছি না কিছু। পাইথনে অ্যারে কেন দরকার? অন্য ডাটা স্ট্রিক্ট দিয়ে তো কাজ হয়, তেমন লিস্ট টাপল। থ্যাঙ্কস। লিস্ট টাপল গুলো অনেক পরে আসছে, শুরু হয়েছিল কিন্তু অ্যারে দিয়ে। আপনার সুবিধা মতো আপনি এক একটা ক্ষেত্রে একটা ইউজ করতে পারেন, যেমন অ্যারের মধ্যে কোনো আপনাকে কি ডিক্লেয়ার করতে হয় না, আপনি জাস্ট ইন্ডেক্সিং কল করলে অটোমেটিক্যালি আপনি অ্যারে এলিমেন্ট গুলোকে কল করতে পারতেছেন। অ্যারেতে ডিলিট করা, অ্যাড করা সোজা, কারণ অটোমেটিক্যালি ইন্ডেক্সিংটা হচ্ছে। তো প্রত্যেকটা কোনো ডেটা স্ট্রাকচারই আপনার কি বলবো ইউজলেস না, সবগুলোই কোনো না কোনো একটা সেক্টরে ইউজ হয়। কখনো কখনো কিছু ক্ষেত্রে অ্যারে ইউজ করা সোজা। অ্যারে মানে হচ্ছে পাইথনে যেটাকে লিস্ট বলে, পাইথনে অ্যারে বলে না, পাইথনে এটাকে লিস্ট বলে, জাভাস্ক্রিপ্ট এটাকে অ্যারে বলে। সো কোনো কোনো ক্ষেত্রে লিস্ট ইউজ করা সোজা, কোনো কোনো ক্ষেত্রে টাপল ইউজ করা সোজা। আপনি তো লিস্টে লিখলেন, লিস্ট আর অ্যারে, পাইথনের লিস্ট হচ্ছে অ্যারে। হ্যালো ভাইয়া। হ্যালো। জি জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি শরীফ। হ্যাঁ বলেন। আমার 4 মান্থের একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। বলতেছি যে এটা কি মানে আপনার মাধ্যমে কি ওই যে বহুবিধ ইয়ে করা যায় না, যে আমাদের যদি টাইমটা একটু বাড়ায় দেওয়া হয়, বিকজ আমরা যে ইউনিভার্সিটিতে আছি আমাদের তো কোর্সগুলা মানে আমাদের ক্লাসগুলো তো অনলাইনে চলতেছে, এগুলো তো অফ নয় আর কি। তো আমাদের তো অনলাইনে ওইদিকে ক্লাসগুলো করতে মানে করা লাগতেছে আর কি। তো আমাদের এক্সামও দেওয়া লাগতেছে, যেটা অনলাইন হইতেছে অনলাইনে। তো আবার এইদিকে আবার এটা কমপ্লিট করা লাগতেছে। তখন আমরা ওই যে ভার্সিটিতে আমার যেটা মেইনলি প্রবলেম হইতেছে, ভার্সিটিতে আমার যে এই সেমিস্টারে আমার ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা, তারপর আমার অন্যান্য কোর্সগুলো চলতেছে। তো আমার কি 4 মান্থে কমপ্লিট করা খুব টাফ হয়ে যাবে আর কি, যদি আগে টাইমটা বাড়ানো যেত। কোর্স এইদিকে আবার ফ্যামিলি থেকে প্রেশার দিতেছে যে এত টাকা দিয়ে কোর্স করতেছো, সার্টিফিকেট না পেলে তো কোনো লাভ নাই। তো আলটিমেটলি আমরা একটা ডিপ্রেশনে পড়ে যাবো যদি একটু যদি টাইমটা যদি আমাদের জন্য ইয়ে দেওয়া হয় আর কি। সিচুয়েশন এটা এইরকম আমি হয়ে গেছে। আমার দিক থেকে বলবো, বাট ফাইনাল ডিসিশন আসলে বহুব্রী থেকে নেবে। আমি আমার দিক থেকে বলতে পারবো যে স্টুডেন্টরা রিকোয়েস্ট করতেছে টাইম বাড়ানোর জন্য, বাট ফাইনাল ডিসিশনটা আসলে বহুব্রী। তো জি ভাই, আপনার মাধ্যমে আর কি রিকোয়েস্ট যদি করা যায় তো ওদেরকে। হ্যাঁ আমি এটা মেসেজটা পাস করে দিব, বাট ফাইনাল ডিসিশনটা ওরাই নেবে আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে এরকম যে নর্মালি ভাইয়া আমরা যে কোনো একটা ওয়েবসাইট বলি আর যে কোনো একটা কাজ করতে গেলে সেটা ফার্স্টে আমরা দেখি যে এই টাইপের কাজ আগে হয়েছে কিনা। হ্যাঁ, তো ওইটা আমরা সার্চ করি। তো সার্চ করে ওই রিলেটেড মানে কাজটা কিভাবে করছে সেই প্যাটার্নটা আমরা ফলো করার ট্রাই করি, বা ওটাকে ফলো করে আমরা ডিফারেন্ট কোনোভাবে আমাদের লজিক খাটিয়ে আমরা ওভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। কিন্তু ভাইয়া যদি এমন হয়, ধরেন আমি নতুন একটা ওয়েবসাইটে নতুন একটা ফিচার অ্যাড করতে চাচ্ছি, তো এই রিলেটেড কাজ হয়তোবা খুবই রেয়ার হয়নি এর আগে, বা হলেও এটা তেমন একটা পাবলিশ হয়নি। সেক্ষেত্রে ভাইয়া ওই রিলেটেড প্রবলেমটা মানে আমি কিভাবে ধরেন পাইথনের কথাই বলি, জ্যাঙ্গোতে আমরা যেটা করছি, যেমন একটা মডিউল ইম্পোর্ট করতেছি, সেই মডিউলকে ইউজ করে আমরা কোনো একটা প্রবলেম সলভ করতেছি, কিন্তু কখন কোন মডিউলটা ইউজ করতে হবে বা এই মডিউলটা যে এই ধরনের একটা ফিচার ডেভেলপ করতে কাজে মানে এটা কাজে লাগতে পারে সেটা কিভাবে বুঝবো? এটা আপনাকে গুগলই সবচেয়ে বেস্ট রেজাল্ট দিবে। এটা আপনি জাস্ট গুগল সার্চ করলে এমন কখনো রেজাল্ট পাবেন না যে এই মডিউলটা এই কাজে লাগে কিন্তু আপনাকে রেজাল্ট দেখে না, কোনো রেজাল্ট কখনো পাবেন না। গুগল আপনি জাস্ট আপনার কি দরকার ওইটা সার্চ দিবেন, ইউটিউব গুগলে কোনো না কোনো ভাবে আপনি এটা পাবেনই, লিংকটা পাবেন। মানে ভাইয়া মানে খাটাখাটি করেই বের করতে হবে, মানে যে মানে এই টাইপের কাজ হচ্ছে ঘাটাঘাটি করে বের করতে হবে। আর যদি হ্যাঁ হ্যাঁ আপনি জাস্ট আপনার প্রবলেমটা বলবেন যে আমি এটা চাচ্ছি, এটা দিয়ে কিভাবে করা যায়, তো আপনার প্যাকেজ অবশ্যই সাজেস্ট করবে, এক্সিস্টিং প্যাকেজ থেকে থাকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা একজন প্রশ্ন করেছে পাইথনে এফ স্ট্রিং এর কাজ। আচ্ছা এফ স্ট্রিং এর কাজ হচ্ছে সে একটা স্ট্রিং এর ভিতর
এফস্ট্রিং এর কাজ হচ্ছে সে একটা স্ট্রিং এর ভিতর মানে আমি ভ্যারিয়েবল ইউজ করতে পারবো এফস্ট্রিং এ। যেমন জাভাস্ক্রিপ্ট যদি কেউ করে থাকে, জাভাস্ক্রিপ্ট ব্যাকটিক ইউজ করে যেরকম স্ট্রিং এর মধ্যে ভ্যারিয়েবল লিখতে পারতাম, এফস্ট্রিং দিয়ে ওভাবে কাজটা করা যায়। আচ্ছা, প্রীতম ভাই প্রশ্ন করেছেন কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য পাইথন কতটুকু এফিশিয়েন্ট। পাইথনের চেয়ে ম্যাক্সিমাম সি প্রেফার করে, বাট পাইথনকে যদি আপনি ওভাবে অ্যালগোরিদম অ্যাপ্লাই করে এফিশিয়েন্টলি ইউজ করতে পারেন তাহলে পাইথন ইউজ করতে পারেন। বাট পাইথন হচ্ছে সি এর চেয়ে একটু স্লো কাজ করে, যে কারণে ম্যাক্সিমাম প্রোগ্রামারই জাভা বা সি কে প্রেফার করে। সি কে প্রেফার করে অ্যাকচুয়ালি, সি বা সি প্লাস প্লাস কে প্রেফার করে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। পাইথন একটু স্লো সি বা সি প্লাস প্লাস এর তুলনায়, সে কারণে পাইথন অনেকে ইউজ করতে চায় না। বাট পাইথন দিয়েও অনেকে সলভ করে। আপনি সব প্রবলেমে একটা সলিউশন পাইথন দিয়ে পাবেনই। কোড ফোর্সেস এর মতো সাইটগুলোতে প্রবলেমের এক্সিস্টিং সলিউশন আছে, ওখানে পাবেন। হ্যালো ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল আর কি। জি বলেন। যে হচ্ছে আমরা HTML CSS এবং বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপ করি, মানে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড যেভাবে ডেভেলপ করি, যেমন নেটবার, তারপর হচ্ছে বডি, এবং অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায়। তো সেক্ষেত্রে আমরা যখন দেখা যাচ্ছে আমরা রিয়েক্ট ইউজ করতেছি, রিয়েক্ট তুলনামূলক ভাবে ওগুলো হচ্ছে একটু হার্ড আর কি। তবে আমরা আলাদাভাবে কেন হচ্ছে রিয়েক্ট প্রেফার করি, কি ফাংশনালিটি অ্যাড করার জন্য, নাকি হচ্ছে অন্য কোনো স্পেশাল কাজ আছে, বা যদি বলতেন। যদি আপনি ওয়েবসাইট যদি অনেক বড় হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে যায়, তখন HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে আসলে কাজ করা একটু টাফ হয়ে যায়। আর রিয়েক্টের সুবিধা হচ্ছে রিয়েক্ট ব্যাক আপনার পেজ লোড করা ছাড়াই একটা সিঙ্গেল পেজের মধ্যে পুরো ওয়েবসাইটটাকে মাল্টিপল পেজের মতো এক্সপেরিয়েন্স দিতে পারে, যেটা HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে পসিবল না। HTML CSS বুটস্ট্র্যাপে কি হয়, আমাকে আলাদা আলাদা পেজ ডেভেলপ করতে হয়। ধরেন অ্যাবাউট পেজের জন্য একটা পেজ ডেভেলপ করতে হয়, হোম পেজের জন্য একটা পেজ ডেভেলপ করতে হয়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ ডেভেলপ করতে হয়। তো এরপর যে ডেটাগুলো আসবে ওই পেজে ওই ডেটাগুলো আপনি শো করবেন। রিঅ্যাক্টের সুবিধা হচ্ছে আপনি একটাই পেজ ডেভেলপ করবেন, ওই পেজের মধ্যেই অন্যান্য জিনিসগুলা বারবার ডাইনামিক্যালি লোড হবে আপনার পেজ লোড হওয়া ছাড়াই। এটা হচ্ছে সুবিধা, সিঙ্গেল পেজে মাল্টিপল পেজে ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে রিঅ্যাক্টের স্পিড অনেক বেশি। রিঅ্যাক্ট যেহেতু আপনার ওয়েবসাইটে চলে, তো রিঅ্যাক্টের ডকুমেন্ট লোড করার স্পিডটা অন্যান্য টেকনোলজির চেয়ে অনেক বেশি, এই কারণে ইউজ। আর যখন আপনি যত কমপ্লিকেটেড ওয়েবসাইট করবেন তখন রিঅ্যাক্ট ইউজ করা বেটার, কারণ তখন ফাইলের সংখ্যা বেশি হয়ে যায়। HTML CSS দিয়ে করলে জিনিসগুলো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। তাহলে তো হচ্ছে মানে বুটস্ট্র্যাপ সিএসএস দিয়ে তো হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, কিন্তু হচ্ছে রিয়েক্ট দিয়ে তো আমরা এত সুন্দর ডিজাইন এখনো শিখলাম না আর কি। আমরা এত হচ্ছে আছে, আপনি বুটস্ট্র্যাপ রিঅ্যাক্ট ইউজ করতে পারবেন, সিএসএস রিঅ্যাক্ট ইউজ করতে পারবেন, মানে রিয়েক্ট স্ট্র্যাপ যেটা আছে আর কি, সেটা আর কি। আপনি রিঅ্যাক্ট স্টেপ হ্যাঁ ইউজ করতে পারবেন, প্লাস সিএসএস ও আপনি ইউজ করতে পারবেন। রিঅ্যাক্টে তো সিএসএস ইউজ করা যায়। আপনি বুটস্ট্র্যাপ সিএসএস এইচটিএমএল জানলে তো রিঅ্যাক্ট তো বেসিক্যালি বুটস্ট্র্যাপ সিএসএস আর এইচটিএমএল দিয়ে কাজ করে। রিঅ্যাক্ট তো আলাদা কিছু নিয়ে কাজ করে না। ডিজাইনের জন্য তো এরাই এগুলো ইউজ করে, অন্য কিছু তো আমি ইউজ করতে দেখি, মানে করে অনেকে, বাট এগুলো দিয়ে তো হয়ে যায়। আপনি বুটস্ট্র্যাপ সিএসএস যদি কাজ পারেন, রিঅ্যাক্টে তো ওগুলো ইমপ্লিমেন্ট করতেই পারবেন, আলাদা কিছু তো না। জি জি। আচ্ছা ভাই, আরেকটা সমস্যা হচ্ছে, মেন সমস্যা যেটা একদম ফাংশন অ্যাড করা, মানে কোন একটা জিনিসে দিয়ে এটা ক্লিক করলে, অন ক্লিক করলে বা অন চেঞ্জ করলে একটা ফাংশনালিটি অ্যাড করা হয়। সবচেয়ে যে সমস্যাটা হয় আর কি, যেটা হচ্ছে ফাংশনালিটি অ্যাড করা, যে কিভাবে অ্যাড করব, তারপর হচ্ছে কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো। যেমন ডিজাইন করতে খুবই ইজিলি করা যায়, কিন্তু হচ্ছে ফাংশনালিটি অ্যাড করতে অনেক ঝামেলা পোহাতে, বা এটা রান করবে কিনা, বা অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম এরর দেখায় যে একটু সমস্যা হয় ফাংশনালিটি যদি এটা ভালো। এরর দেখালে কি এররটা আপনি পরে সলভ করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, একটু ট্রাই এটা করতে এখন পারবো। প্রথমে একটু টাইম করবেন, পরে এভাবে ট্রাই করতে গেলে দেখবেন যে আস্তে আস্তে সোজা করে সলভ করতে পারতেছেন। আসলে শর্টকাট বলতে কিছু নাই, আপনাকে ট্রাই করে করে প্র্যাকটিস করে করে সলভ করতে হবে। শর্টকাট বলতে কিছু নেই। ফাংশন বোঝার জন্য আর কি, মানে রিঅ্যাক্ট বলেন, তারপর তো অন্যান্য কোনো কিছু আপনার ফাংশন বোঝার জন্য আগে তাহলে জাভাস্ক্রিপ্টের ফাংশন পার্টটা ভালো করে করে আবার একটু রিভাইজ দেন, তারপর আবার রিঅ্যাক্টে এসে ফাংশন নিয়ে কাজ করেন। আসলে ওই জিনিসটার মধ্যে ভালো করার বা কোনো ওয়ে আছে, যে প্র্যাকটিস করলেই তো হবে নাকি? জি, আপনি জাভাস্ক্রিপ্টের ফাংশন প্র্যাকটিস করবেন, তারপর রিঅ্যাক্টে ওটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।
আচ্ছা, জাভাস্ক্রিপ্ট, পাইথনের সেলফ আর জাভাস্ক্রিপ্টের দিস কিওয়ার্ড নিয়ে, এগুলো হচ্ছে ওরা যে ক্লাসের অংশ সেই ক্লাসটাকে বা সেই অবজেক্টটাকে মিন করে। ধরেন আমি দিস বললাম, দিস বলতে বোঝাচ্ছে যে আমি সেম ক্লাসের ভিতরে যদি আমি ওই ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই তাহলে দিস কিওয়ার্ড বা পাইথনের ক্ষেত্রে সেলফ কিওয়ার্ড ইউজ করতে হয়। ভাই রিয়েক্ট শেষ করার পরে ছোটন ভাই প্রশ্ন করছেন, রিয়েক্ট শেষ করার পরে অ্যাঙ্গুলার শিখতে চাইলে, রিয়েক্ট অ্যাঙ্গুলার কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা টেকনোলজি। আপনি জাভাস্ক্রিপ্ট পারলে রিয়েক্টও পারবেন, জাভাস্ক্রিপ্ট পারলে অ্যাঙ্গুলার পারবেন, বাট দুইটার কোনো রিলেশন নাই, দুইটা ডিফারেন্ট জিনিস। রিয়েক্ট হচ্ছে লাইব্রেরি আর অ্যাঙ্গুলার হচ্ছে ফ্রেমওয়ার্ক, সো দুইটা আলাদা। আপনি জাভাস্ক্রিপ্ট বুঝলে হ্যাঁ অ্যাঙ্গুলার বুঝতে সোজা হবে, কারণ অ্যাঙ্গুলার তো জাভাস্ক্রিপ্ট ইউজ করে, বাট এটা আলাদা কোনো বেনিফিট পাবেন হচ্ছে আপনার কাছে ইজিয়ার লাগবে যে আপনি রিয়েক্ট নিয়ে অলরেডি ওয়েব পেজ ডেভেলপ করছেন, বাট ওরকম কোনো রিলেশন নাই ওদের মধ্যে কোনো। সাজাদ ইসলাম প্রশ্ন করেছেন বাইন্ড মেথড নিয়ে কনফিউশন। বাইন্ড মেথডের মানে হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলকে কানেক্ট করতে চাই তখন আমি রিয়েক্টের মধ্যে বাইন্ড মেথডটা ইউজ হয়। জাভাস্ক্রিপ্ট শেষ করার পর রিয়েক্ট শুরু করতে পারো, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট শেষ করার পর আমরা অবশ্যই রিয়েক্ট শুরু করতে পারবেন। পাইথন শুরু করলে আপনাকে যখন আবার জাভা রিয়েক্ট করতে আসবেন তখন দেখা যাবে যে জাভাস্ক্রিপ্ট কিছু জিনিস হয়তো ভুলে যেতে পারেন, তখন আপনাকে জাভাস্ক্রিপ্ট আবার রিভিশন দিতে হবে আর কি। বাট জাভাস্ক্রিপ্ট শেষ করার পর সরাসরি পাইথন রিয়েক্ট শুরু করে দিতে পারবেন। কম্পিটিটিভ প্রোগ্রামিং মানে হচ্ছে কিছু ওয়েবসাইট আছে কোর্স ফোর্সেস এর মতো, ভার্চুয়াল জাজের মতো, যেখানে হচ্ছে প্রবলেম সলভিং কন্টেস্ট হয় রেগুলার, ওটাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং বলে। এটা শুরু করতে জি ভাইয়া হচ্ছে যে আমরা সি আর সি প্লাস প্লাসে যেরকম ফাংশনের ভিতরে প্যারামিটার গুলাকে আমরা ওই যে প্যারামিটার গুলার ডাটা টাইপ আমরা ইয়ে করে দিতাম, বাট আমরা জাভাস্ক্রিপ্টে এরকম করি না কেন? বলতে প্যারামিটার গুলার ডাটা টাইপ আমরা ইয়ে করি না। বুঝি না আপনার প্রশ্ন। বলতে সি প্লাস প্লাসে আমরা ওই যে ফাংশন গুলার প্যারামিটারের যে আমরা ডাটা টাইপ গুলা ডিক্লেয়ার করে দিই, ইন্ট হলে ইন্ট বা ডাবল এইগুলা। জাভাস্ক্রিপ্টে তো কোনো ফাংশন কোনো ভেরিয়েবলের ডাটা টাইপ আমরা ইনক্লুড করি না জাভাস্ক্রিপ্টে, বাট আমরা তো ভেরিয়েবল যে ডিক্লেয়ার করে দিই var হিসেবে বা let হিসেবে, বাট আমরা তো ফাংশন গুলার ভিতরে যে প্যারামিটার গুলো এগুলো তো আমরা ডিক্লেয়ার করি না কোনো। হ্যাঁ ডিক্লেয়ার করেন, এটা জাভাস্ক্রিপ্ট যিনি ডেভেলপ করছেন অনুভাবে ক্রিয়েট করছেন, এটা আরো সুবিধা দিচ্ছে না আপনাকে, তাহলে আপনাকে আলাদা আলাদা করে আর ইয়ে করতে হচ্ছে না, আপনি যেটা পাস করবেন ওটাই সে রিসিভ করবে। ইন্টিজার পাস করলে ইন্টিজার রিসিভ করবে, স্ট্রিং পাস করলে স্ট্রিং রিসিভ করবে, এটা তো আপনার জন্য আরো বেনিফিট বেশি। ভাই স্টেটের অল্টারনেটিভ কিছু আছে কিনা? না ভাই স্টেটের অল্টারনেটিভ কিছু নাই, স্টেটটা হচ্ছে ইন্টারনালি ম্যানেজ হয়, স্টেট দিয়ে অ্যাকচুয়ালি স্টেট আর প্রপস দিয়ে হচ্ছে রিয়াক্ট সবকিছু হ্যান্ডেল করে, সো এগুলোর অল্টারনেটিভ নাই, স্টেটের কাজ স্টেট করবে, প্রপস এর কাজ প্রপস করবে। স্টেটের সবগুলো কন্টেন্ট অলরেডি রিয়াক্টের প্রজেক্ট আপলোড হয়ে গেছে, রিয়াক্ট নেটিভের প্রজেক্ট আপলোড কালকে বা পরশু মেবি করা হবে, এরপর হচ্ছে জ্যাঙ্গো রেস্ট এপিআই গুলো আপলোড করা হবে। রিয়েক্ট নেটিভের সবগুলো হয়ে গেছে, জাস্ট একটা প্রজেক্টের কন্টেন্ট বাকি আছে, ওগুলো হচ্ছে কাজ চলতেছে, পোস্ট প্রোডাকশনে আছে, ওগুলো হয়ে যাবে। বাট রিয়েক্টের যে প্রজেক্টটা বাকি ছিল বার্গার বিল্ডার প্রজেক্ট, ওটা পুরোপুরি আপলোড করে দেওয়া হয়েছে। রিয়েক্টের যে প্রজেক্টটা বাকি ছিল ওটা হচ্ছে প্রায় 6 ঘন্টার একটা প্রজেক্ট, 6 ঘন্টার ভিডিও কন্টেন্ট আছে, ওটা আপলোড করে দেওয়া আছে, ওটা দেখে নিতে পারবেন। লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্স নিয়ে একটা পুরো ভিডিওই বানানো হয়েছে, আপনারা রিয়েক্ট যখন শুরু করবেন রিয়েক্ট না জাভাস্ক্রিপ্টের শেষ সেকশনে আছে, দেখবেন লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে ডিফারেন্সটা। আপনি ভিডিওটা দেখলে আরো বেশি, আমি এখানে বললে আমি কোনো কিছু দেখাতে পারবো না আপনাকে, সো ভিডিওতে স্লাইডে দেখায় দেওয়া হয়েছে পয়েন্টগুলো, সো এটা দেখলে আপনি বেটার আইডিয়া পাবেন। ভাই একটা অ্যাডভান্স কোশ্চেন ছিল আর কি। জি বলেন। তো ভাইয়া আমরা তো এখনো ফুলটা শেষ করিনি, যদি আমরা মানে ফুলটা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটা যদি আমরা শেষ করি তাহলে আমরা লাস্ট স্টেপে মানে কি ধরনের আমরা নিজেকে প্রিপেয়ার করতে পারবো? আমরা কি যে কোনো ধরনের ওয়েবসাইট কি আমরা হ্যান্ডেল করতে পারবো আমরা যদি ফুল কোর্সটা শেষ করি?
এখন যে কোনো ধরনের ওয়েবসাইট বলতে তো ওয়েবসাইট অনেক রকমের আছে, বাট আপনি একটা কোম্পানির ফ্রেশ যে এমপ্লয়ি গুলো নেয়, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, ওরা যে ধরনের কাজ করে ওই ধরনের কাজ করতে পারেন। বাট এগুলো তো শেষ না, আপনার অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, মেশিন লার্নিং এর কাজ আছে, এআই কাজ আছে, ওগুলো তো এখানে পাচ্ছেন না। বাট আপনি অ্যাকচুয়ালি একটা বেসিক ওয়েবসাইট, যে কোনো ধরনের বেসিক ওয়েবসাইট আপনি ডেভেলপ করতে পারবেন। সেটা সোশ্যাল নেটওয়ার্কিং বলেন বা ই কমার্স বলেন, এগুলো কাজ করার আইডিয়া পাবেন। যে কোনো ধরনের ওয়েবসাইট বলতে ভাই আমি আমি নিজেই যে কোনো ধরনের ওয়েবসাইট এখন ডেভেলপ করতে পারবো না, কারণ ওয়েবসাইট তো অনেক টাইপের আছে, অনেকগুলো ফিল্ড আছে, অনেক রকমের টেকনোলজি আছে। সব টেকনোলজি তো আসলে শেখা সম্ভব না একজনের পক্ষে। বাট আপনি অ্যাটলিস্ট এটা বুঝতে পারবেন যে আপনি কোনো আমরা একটা সদ্য পাস সিএসসি স্টুডেন্ট ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেটুকু নলেজ রাখা দরকার, আপনি ওইটুকু নলেজ আশা করি আপনি ওইটুকু পাবেন। বা এরপর হচ্ছে এটা পুরোপুরি আপনার উপর, আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন এটার উপর। প্র্যাকটিস না থ্যাংক ইউ করলে ভাইয়া। আসলে আপনি আপনি 4 মাস না, আপনি প্র্যাকটিস 4 বছরের ধরে কোর্স করলেও প্র্যাকটিস না করলে আপনি কোনো রেজাল্ট পাবেন না। জি প্র্যাকটিস ভাইয়া, করলে আপনি 4 মাস পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেক বিশাল একটা সেক্টর। ডেভেলপার বলতে হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমি চিন্তা করি, ডেভেলপার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিফারেন্সটা খুবই একটা মার্জিনাল একটা ডিফারেন্স। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কাটিং এজ সফটওয়্যার বা অনেক টেকনোলজি অ্যাড হয়, পুরো একটা কোম্পানি ডিপেন্ড করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপর একজন। ডেভেলপার বলতে অনেকটা জুনিয়র পোস্টে বোঝায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেকটা সিনিয়র পোস্টে থাকে। আর একটা জিনিস হচ্ছে, আরেকটা ডিগ্রিরও পার্থক্য থাকে। ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করলে এটা ইঞ্জিনিয়ার লাগাতে পারে, আর যদি ইঞ্জিনিয়ারিং থেকে পাশ না করে তাহলে ওরা ইঞ্জিনিয়ার লাগাতে পারে না। মাইনর ডিফারেন্স। ভাইয়া আমাদের টোটাল কতগুলো স্টেপ হতে পারে? মাঝে মাঝে স্টেপ গুলো বেড়ে যায়, আমি বুঝি না কোন স্টেপের কথা বলছেন সাবির হোসেন ভাই। আপনি একটু কোশ্চেনটা একটু ক্লিয়ার করেন, আমি আসলে আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, আপনি কি স্টেপের কথা বলছেন। টোটাল ক্লাস স্টেপ বলতে আপনাদের রিয়াক্ট কমপ্লিট, রিয়াক্টে তো প্রজেক্ট দুইটা দেখা দেওয়া হয়েছে। আপনাদের একটা প্রজেক্টের কন্টেন্ট অ্যাড হবে, সেটা হচ্ছে রিয়াক্ট নেটিভে। আর একটা কন্টেন্ট অ্যাড হবে একদম শেষে, মানে টোটাল আপনার 3টা স্টেপ হতে পারতে পারে। একটা হচ্ছে রিয়াক্ট নেটিভের একটা প্রজেক্ট অ্যাড হবে, আরেকটা হচ্ছে একদম শেষে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের বেসিক গুলা আর একটা প্রজেক্টের ভিডিও। 3টা স্টেপ হতে পারে আর এক্সট্রা। আমি এখনো চেক করে দেখিনি। আচ্ছা, রিয়াক্টের বার্গার বিল্ডার প্রজেক্টটাকে আপলোড করা হয়ে গেছে? আমি দেখিনি। আচ্ছা, আপনি কি ভিডিও কন্টেন্টের কথা বলছেন সাবির হোসেন? আমি তো ভিডিও কন্টেন্ট গুনে দেখি না কয়টা কন্টেন্ট আছে, অনেকগুলো কন্টেন্টই আছে অলরেডি। 600+ থাকলে তাহলে হয়তো আরো আরো 15-20টার মতো কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট গুলা বাড়লে আর কি। রিয়াক্ট নেটিভে 15টার মতো ভিডিও আছে, আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে 15-20টার মতো ভিডিও আছে। ভিডিও আওয়ার হিসাবে আমি বলতে পারি, আওয়ারলি বাড়লে ধরেন রিয়াক্ট নেটিভের ভিডিও, প্রজেক্ট ভিডিও গুলা ধরেন সব মিলে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার ভিডিও হবে। আর জ্যাঙ্গো ওরকম 3 থেকে 4 ঘন্টা, তো আপনার ধরেন টোটাল আর 6 ঘন্টার মতো হতে পারে। রিয়াক্ট নেটিভে দুইটা, একটা অলরেডি করে দেখানো হয়েছে, আর একটা প্রজেক্টের ভিডিও আপলোড করা হবে। আর ফর্মুলা, হ্যাঁ, অ্যাঙ্গুলার দিয়েও ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করা হয়। ভিউ, রিয়াক্ট, অ্যাঙ্গুলার সবগুলোর পারপাস সেম, সবগুলো দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপ করা হয়। রিয়াক্টটাকে এমন ভাবে ইউজ করা হয়, রিয়াক্টটা যদিও লাইব্রেরি, বা রিয়াক্টটাকে এমন ভাবে ইউজ করা হয় যাতে এটা একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে, বাট অ্যাঙ্গুলার হচ্ছে পিওর একটা ফ্রেমওয়ার্ক। রিয়াক্টটা আরো বেশি ফ্লেক্সিবল লাইব্রেরি হওয়ার কারণে, নিজে ইচ্ছা মতো কিছু জিনিস ইউজ করা যায়। অ্যাঙ্গুলারে সেই জিনিসটা করা যায় না, অ্যাঙ্গুলার একটু কম ফ্লেক্সিবল। অ্যাঙ্গুলার অনেকটা
জ্যাঙ্গোর মতো কেউ যদি জ্যাঙ্গো করে থাকেন, জ্যাঙ্গোতে যেরকম একটা সবকিছু নিয়ম মাফিক করতে হয়, সবগুলো স্টেপ ফলো করে ওভাবে অ্যাঙ্গুলারও সেই কাজটা করতে হয়। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি ভাইয়া বলুন। ভাইয়া আচ্ছা, ওই আপনি যে প্রজেক্ট গুলো দেখাইছেন ওগুলো কি প্রজেক্ট গুলো করে কি সিভি তে কি অ্যাড করা যাবে? সিভিতে আপনি চাইলে অ্যাড করতে পারেন, বহুব্রীহি রেফারেন্স দিয়ে আপনি অ্যাড করে দিতে পারেন, কোর্সের রেফারেন্স দিয়ে। কোর্সের রেফারেন্স দিতে হবে না? হ্যাঁ, নাহলে বার্গার বিল্ডার প্রজেক্ট তো অহরহ হাজার হাজার প্রজেক্ট আছে। আপনি কারণ এই প্রজেক্ট গুলো তো এমন না যে আমি একদম আসমান থেকে নতুন প্রজেক্ট নিয়ে আসছি, এগুলো তো কেউ না কেউ করছে অন্য জায়গায়, আমিও করছি বা আপনারাও করবেন। তো এগুলো এমন না যে ইউনিক প্রজেক্ট একদম। সো আপনি কোর্সের রেফারেন্স, বহুব্রীহি কোর্সের রেফারেন্স দিয়ে ক্যারেক্টারকে ওইটা ভাবে অ্যাড করে দিয়ে। আচ্ছা, যে আর একটা জিনিস ধরেন একজন ভাই বললো যে 4 মাসের মধ্যে করতে হবে, 4 মাসের মধ্যে যদি কমপ্লিট করতে না পারলে ওটাকে সার্টিফিকেট তো পাওয়া যাবে না? 4 মাসে কমপ্লিট করতে না পারলে আপনাকে বহুব্রীহি থেকে কি বলা হয়েছে, আমি এক্স্যাক্টলি কন্ট্রাক্টটা পড়ে দেখিনি, অফিশিয়াল জিনিসগুলো আসলে আমি হ্যান্ডেল করে নাই, এই কারণে আমি ক্লিয়ারলি আনসার দিতে পারতেছি না। আপনি এই জিনিসগুলো একটু কাইন্ডলি ওদের অফিশিয়াল পেজ থেকে ইয়ে করে নিলে আপনি বেটার আনসার পাবেন। আমাকে আমি আসলে অফিশিয়াল ব্যাপারগুলো ভাই এটা এই কোর্সটা শুরু করার আগে ওনারা তো বলতো যে 4 মাসের মধ্যে শেষ করতে পারলে তাহলে ওরা একটা স্পেশাল মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবে, ঠিক আছে? তা এরপরে যখন কমপ্লিট করবে তখন সার্টিফিকেটটা পাওয়া যাবে, আমি তো ওরকমই দেখছিলাম। আচ্ছা, তাহলে তো পাবেন ওরকম, যদি আপনাকে কি করে থাকে, আপনার কাছে যদি ওরকম কমিটমেন্ট করে থাকে তাহলে যেটা কমিটমেন্ট করছে ওইটাই পাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আর অফিশিয়াল ডিসিশন গুলো আসলে আমি অফিশিয়াল ডিসিশনের ব্যাপারে খুব কমই জানি, আমি তো ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি, সো অফিশিয়াল ব্যাপারগুলো আমার থেকে একটু কম। আপনি আমার চেয়ে বেশি ওদের যদি সাইটে বা মেইল করেন ওদেরকে info@bohurbihi.com এ মেইল করলে আপনি বেটার আনসার পাবেন আর কি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ভাইয়া ইউআই ডিজাইন এবং নোড.জেএস কি এবং কোনটা? ইউআই ডিজাইন হচ্ছে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ইউআই ডিজাইন হচ্ছে ইউআই এর ফুল ফর্ম হচ্ছে ইউজার ইন্টারফেস, মানে একজন ওয়েবসাইট ইউজার যখন একটা কোনো ওয়েবসাইট ওপেন করবে তখন সে যেই জিনিসটা যা দেখতে পাবে তার ব্রাউজারে, সেটা হচ্ছে ইউআই। ওয়েবসাইট বলে কথা না, যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন, যে কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশনে একজন ইউজার যেটা এক্সপেরিয়েন্স করে, যেটা ভিজুয়ালি দেখে, সেটা হচ্ছে ইউআই, ইউজার ইন্টারফেস। তো এই ইউআই ডিজাইন করার কাজটাকে ইউআই ডিজাইন বলে। আর নোড.জেএস হচ্ছে এমন একটা ইঞ্জিন বলতে পারি বা এমন একটা সফটওয়্যার বলতে পারি যেটা জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে হেল্প করে। সো আগে জাভাস্ক্রিপ্ট কোড শুধুমাত্র ব্রাউজারে রান করা যেত, ব্রাউজার ছাড়া জাভাস্ক্রিপ্ট কোড রান করা যেত না। বাট নোড.জেএস ডেভেলপ করার পর জাভাস্ক্রিপ্ট কোডকে ব্রাউজার ছাড়াও ব্রাউজারের বাইরে নিয়ে এসে শুধু জাভাস্ক্রিপ্ট কোডটাই রান করা যায়, এটা হচ্ছে নোড.জেএস। রিঅ্যাক্ট নেটিভ দিয়ে কি অফলাইন অ্যাপ? হ্যাঁ ভাইয়া, রিঅ্যাক্ট নেটিভ দিয়ে আপনি যদি মোবাইল ডিভাইসের ইন্টারনাল স্টোরেজটা ইউজ করেন, আপনি অফলাইন অ্যাপ ডেভেলপ করতে পারবেন। হ্যালো, জি জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, জ্যাঙ্গোর কোর্সটা আমি আগেই শেষ করছিলাম, তো ওখানে একটা প্রবলেম বলতে জ্যাঙ্গোতে আমরা কি করি, বিভিন্ন প্রোডাক্টের ইমেজ বা যে কোনো ধরনের ইমেজ গুলো সফটওয়্যার মানে আমার এর মধ্যে রাখতেছিলাম, মানে মেন সাইটের মধ্যে রাখতেছিলাম। আমি চাচ্ছি যে প্রোডাক্টের ইমেজ গুলো মানে সাইটের লোডিং টাইমটা কমানোর জন্য বা সাইটের একটু সি প্যানেল থেকে বা আপলোডিং হোস্টিং এর পরে আর কি সাইট যাতে বেশি ভারী না হয়, সেজন্য আমি ওইগুলোকে একটু ডিপেন্ডেন্সি মানে অন্যটা সার্ভারে হোস্ট করতে যাচ্ছি। এরকম হলে কোনটা করলে বেটার হবে, মানে কোন সাইটে আমি হোস্ট করতে পারি ইমেজগুলো, ইমেজ বা ভিডিও বা সামথিং, যে ফাইলগুলো? ইমেজ হোস্টিং এর জন্য আই থিংক ফায়ারবেজ কিছু ইমেজ হোস্টিং প্রোভাইড করে, মানে স্টোরেজ হোস্টিং, বাট ওখানে আপনাকে পে করতে হবে সম্ভবত। আর ফ্রিতে ফায়ারবেজে কিছু দূর করতে পারবেন, বাট এরপর একটা সময় গিয়ে আপনাকে পে করতে হবে, অথবা পাইথনেরই হয় তো আপনাকে প্রোভাইড করবে, পাইথনেরই হয় জাস্ট আপনাকে পে করতে হবে আর কি। বুঝেননি? মানে এটাতে কি আমার সাইডের লোডিং টাইমটা কি আপনার সাইডে
ভারী না লোডিং হয় টাইম at least। পুরোপুরি ডিপেন্ড করতেছে, আপনার লোডিং টাইম পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনি ইমেজটা কোন টাইমে ফেস করতেছেন বা কি পরিমাণ ইমেজ ফেস করতেছেন। তখন আপনি লোডিং টাইম সেমই থাকবে আহামরি, কারণ আপনি সেম ইমেজই তো আনতেছেন। আর তাহলে ভাইয়া একটা সাইট সাপোজ যখন লোড হয় তখন ইমেজগুলো তো লোড হয় না। ধরেন একটা হোম পেজ লোড করলেন, আপনি যদি ইমেজটাকে যদি কল না করেন কখনোই ইমেজটা আপনার সাইটে লোড হবে না, পেজটাই লোড হবে। কখনো আপনি কোনো ইমেজকে যদি কল না করেন ইমেজটা নিজে থেকে কখনো লোড হবে না, জাস্ট কোডটা লোড হবে, এইচটিএমএল কোডটা লোড হবে। তো ওই এইচটিএমএল কোডের মধ্যে যদি ইমেজের লিংক থাকে তাহলে ইমেজটা লোড হবে। এটা আপনি যেখানে হোস্টিং করেন না কেন ইমেজটা সেম লোড হবে। বাট কিছু কিছু যেমন আপনি বাইরে হোস্টিং করলে টাইম আরো বেশি নিতে পারে, কম না। না, সেটা বলতেছি না ভাইয়া। সাপোজ আমার একটা গ্যালারি শো বা কোনো একটা গ্যালারি আমি শো করতেছি, সেখানে আমার 6000 পিকচার একসাথে শো হবে। হ্যাঁ সেক্ষেত্রে আমি চাচ্ছি যে প্রথম 10টা ছবি ফার্স্ট অফ অল লোড হয়ে যাক, দেন আস্তে আস্তে স্ক্রল করতে করতে তার লোড ইমেজগুলো লোড হবে। এই টাইপসের প্রসেসটা কিভাবে, ওটার জন্য আমি কি করব? ওইটা ওইটা ডাইনামিক স্ক্রোলিং এর ব্যাপার। ওইটা হচ্ছে আপনি নরমালি এইচটিএমএল সিএসএস দিয়ে পারবেন না, রিঅ্যাক্ট দিয়ে করতে পারেন। যদি রিঅ্যাক্টের সাথে জ্যাঙ্গো ইন্টিগ্রেট করেন, যখন স্ক্রল করবেন আস্তে আস্তে রোল হবে। ডাইনামিক স্ক্রোলিং দিয়ে আপনি সার্চ করে দেখলে দেখবেন অনেকগুলো এক্সাম্পল আসবে। ডাইনামিক্যালি স্ক্রল করবে সে, হচ্ছে সবগুলো একসাথে স্ক্রল করবে না। আপনি জাস্ট গুগলে ডাইনামিক স্ক্রোলিং বা ডাইনামিক্যালি ইমেজ লোড ইমেজ এভাবে কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখেন, আপনি রেজাল্ট পাবেন। আর রিঅ্যাক্টের নেটিভের মধ্যে অলরেডি ফ্ল্যাট লিস্ট নামে একটা কম্পোনেন্ট আছে যেটা এই কাজটা করে। রিঅ্যাক্ট দিয়ে করলে জিনিসগুলো মানে ফ্রন্ট এন্ড কোনো টুল দিয়ে করলে জিনিসগুলো বিল্ট ইন থাকে সোজা। বাট আপনি যদি সবকিছু স্ক্র্যাচ থেকে করতে চান, আপনি পুরো পেজটা নিজে বানাতে চান, তাহলে আপনাকে একটু কাজ করতে হবে আর কি। তখন জাভাস্ক্রিপ্টে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করতে হবে। বাট কোনো টুল বা মানে বা আমি কোনো একটা ডাইনামিক স্ক্রলিং দিয়ে সার্চ করলে পাওয়া যাবে মেইনলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইনামিক থ্যাংক স্ক্রোলিং ইউ সার্চ করতে পারেন। থ্যাংক ইউ। আকিল তো মনে হয় রিপ্লাই দিছিল। আপনি আপনি ফোরামে মনে হয় পোস্ট, আচ্ছা আমি ওকে বলে দেবো, সমস্যা নেই আকিলকে। ফোরামে মনে হয় পোস্ট করছিলেন, আবার ও আমাকে বললো যে আপনি আবার নিজেও সলিউশন দিতে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। উইকলি কত আবার স্পেন্ড করলে 4 মান্থ? ভাই এটা আমি অনেকবার কম করে হলো 10 থেকে 15 বার কোয়েশ্চেনটা আনসার করছি। এটা এক একজনের ক্ষেত্রে জিনিসটা এক এক রকম। আমি আবারও বলতেছি যে আপনি এতদিন ধরে 1 মাস তো হয়ে গেছে, আপনি যদি দেখেন যে আমি একটা মেবি গাইডলাইন দিছি কিভাবে আপনি আগাবেন, যদি ওটার সাথে আপনি আগাতে থাকেন তাহলে হচ্ছে আপনি ঠিকঠাকই আছেন। যদি ওটা হচ্ছে পিছায় থাকেন তাহলে বুঝতে হবে আপনাকে টাইম আরো বাড়াতে হবে। আর ওটা হচ্ছে আগায় থাকলে তো ভালোই, আপনি আরো অ্যাডভান্স লেভেলে আছে। এরকম কোনো ঠিক নাই যে মানে বাইবেল লেখা নাই যে আপনার উইকলি এত ঘন্টা করে দিলে হয়ে যাবে। এক একজনের ক্ষেত্রে জিনিসটা একরকম, কেউ কম টাইম দিলে হয়ে যায়, কেউ কারো বেশি টাইম দিতে হয়। তো এটা আপনার ক্ষেত্রে কি কাজ করবে এটা আপনাকে একটু বুঝতে হবে। মিনিমাম আপনি এখন যেটুকু আছেন আপনি দেখেন যে আপনার ঠিক ট্র্যাকে আছে কিনা, অর্থাৎ যেটুকু শেষ করার কথা 1 মাসে আপনার ওইটুকু শেষ হয়েছে কিনা। তো এটা মিলাবেন কিভাবে, আমি একটা যে গাইডলাইনটা দিয়েছিলাম স্টাডি আউটলাইন, সেটার সাথে মিলাই দেখবেন যে ওইটার সাথে আপনি ম্যাচ হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো ভালো, না হলে আপনাকে টাইম আরো বেশি দিতে হবে। ফাংশনালিটি রাইটিং এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেগুলো এক্সিস্টিং ভিডিও দিয়ে দিয়েছে ওগুলো দেখে নিজে প্র্যাকটিস করেন, তারপর নিজে কিছু অ্যাড করার ট্রাই করেন। আমি একটা কিছু দেখা দিলে আপনি চেষ্টা করেন আরেকটা কিছু এখন অ্যাড করতে। তো এভাবে করে হবে, আসলে এটা কোনো শর্টকাট নেই। ভালো করার একটাই ওয়ে প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া অন্য কোনো ওয়ে নেই। আর নিজে একটু সার্চ করে দেখবেন, কারণ আমি যেভাবে ফাংশন লিখে দিচ্ছি হয়তো কোনো রিসোর্স এসে সহজভাবে হয়তো লিখে দিতে পারে। অহরহ ব্লগ আছে, মিডিয়াম বলেন, স্ট্যাক ওভারফ্লো বলেন, ওখানে অহরহ মানুষ কোয়েশ্চেন করে, অহরহ ব্লগ আছে, এগুলো একটু স্টাডি করবেন। যত বেশি দেখবেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে অল্টারনেটিভ ওয়ে আছে। হ্যালো, জি। তাপসী রাবেয়া কমেন্ট প্রশ্ন করেছেন, ভাইয়া ফ্রন্ট এন্ডের জন্য কি কি জানলে একটা পারফেক্ট ওয়েবসাইট ডিজাইন করা যাবে? আচ্ছা, ফ্রন্ট এন্ডের জন্য আপনার এইচটিএমএল সিএসএস, বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট আর জাভাস্ক্রিপ্ট। রিঅ্যাক্ট পারলে তো আপনাকে জাভাস্ক্রিপ্ট পারতেই হবে। সো এই 5টা জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটে ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারবেন।
নাও অফ নাইম জাভার প্রজেক্ট না, জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট। এটা মনে রাখবেন, জাভাস্ক্রিপ্ট দুইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট ভিডিওগুলোতে যখন অনেকগুলো কোড একসাথে করলেন তখন একসাথে এতগুলো কোড বুঝতে একটু কষ্ট হয়। এটা শুরুতে অবভিয়াসলি যে কোনো কারো ধরতে কষ্ট হবে। আমি যখন নতুন নতুন শেখা শুরু করছি, যখন অনেকগুলো কোড একসাথে হয় জিনিসগুলো আসতে বুঝতে কষ্ট হয়, বাট আপনি বারবার যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। রিয়াক্টে ডিজাইন করা খুবই সোজা। আচ্ছা, এটা তো প্রশ্ন পড়েছি। না ভাইয়া, ডোমেন ফরম্যাট ভাই, ডোমেন আর হোস্টিং নিয়ে কোনো কন্টেন্ট নাই। ডোমেনের হোস্টিং আপনার এক একটা সাইটের জন্য এক এক রকম। সো অলরেডি হোস্টিং মানে কি, হোস্টিং মানে পাইথন এনিহার ডট কম, যেভাবে আমরা জ্যাঙ্গোকে হোস্ট করেছিলাম সেটা এক ধরনের হোস্টিং। তারপর আমরা রিয়াক্টের প্রজেক্ট যদি করেন তাহলে সেখানে দেখবেন যে কিভাবে আমরা আমাদের রিয়াক্ট সাইটটাকে হোস্ট করতে পারবো গুগল ফায়ার বেজে, সেটাও এক ধরনের হোস্টিং। এগুলো একদম ফ্রি। আর ডোমেন আপনাকে কিনতে হবে। সো ডোমেন কেনার জন্য অনেকগুলো অপশন আছে, আপনি জাস্ট সার্চ করলে যে কোনো ডোমেন আপনি কিনে নিতে পারবেন। কোনো প্রতিষ্ঠানে ফ্রেশার রিক্রুট করার ক্ষেত্রে প্রজেক্ট কতগুলো থাকা ভালো? ফ্রেশার রিক্রুট করার ক্ষেত্রে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। প্রজেক্ট কতগুলো থাকা ভালো সেটা তারা কিছু স্কিল দিয়ে দেয়। স্কিল গুলো যদি আপনার থাকে আপনাকে ইন্টারভিউতে ডাকবে, তারপর ইন্টারভিউতে ডেকে যদি আপনাকে ভালো লাগে, আপনার যদি অ্যাপিয়ারেন্স ভালো থাকে, পারফরমেন্স ভালো থাকে, আপনাকে রিক্রুট করবে। অবভিয়াসলি ওপি স্মার্টার ওয়ে। আপনি যখন জ্যাঙ্গো আর রিয়েক্ট নিয়ে কাজ করতে যাবেন তখন আপনি বুঝবেন যে আপনি ওপি আর ওপি ছাড়া আপনাকে অন্যভাবে কোনো কাজ করতে পারবেন না, কারণ ওপি হচ্ছে আপনাকে ডাইনামিক করে জিনিসটা, আপনার ফ্যাসিলিটি অ্যাড করতে সুবিধা করে। ফ্রেমওয়ার্ক শিখতে ওপি লাগে না, এটা 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 আপনাকে বলতে চাই না। জ্যাঙ্গোটা পুরাটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের উপর তৈরি। রেস্ট এপিআই সম্পর্কে আপনি আরো ভালো আইডিয়া পাবেন রিয়াক্ট শিখলে। রেস্ট এপিআই দিয়ে হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড নিজেদের মধ্যে কমিউনিকেট করে। এটা আরো ডিটেলস রিয়াক্টের পুরো একটা সেকশনই আছে রেস্ট এপিআই এর উপর, এটা অবশ্যই লাগবে। রিয়াক্ট তো ফ্রন্ট এন্ড, তো ব্যাক এন্ড থেকে যে ইনফরমেশন গুলো আসে সেগুলো রেস্ট এপিআই এর মাধ্যমে আসে। তো রেস্ট এপিআই ইউজ করে আপনি যে কোনো টেকনোলজির সাথে যে কোনো টেকনোলজি কানেক্ট করতে পারবেন। আপনি রেস্ট এপিআই ইউজ করে জ্যাঙ্গোর সাথে অ্যাঙ্গুলার কানেক্ট করতে পারবেন, জ্যাঙ্গোর সাথে ভিউ জেএস কানেক্ট করতে পারবেন, জ্যাঙ্গোর সাথে রিয়াক্ট কানেক্ট করতে পারবেন। রেস্ট এপিআই হচ্ছে একটা ব্রিজের মতো কাজ করে, যেটা হচ্ছে দুইটা ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড টেকনোলজিকে কানেক্ট করে। ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড হতে হবে কথা নাই, যে কোনো দুইটা অ্যাপ্লিকেশনকে কানেক্ট করে হচ্ছে রেস্ট এপিআই। আর ডেটাটা পাস হয় জেসন এর মাধ্যমে, জেসন ফরম্যাটে ডেটাটা এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে পাস হয়। জুনিয়র থেকে সিনিয়র হওয়ার স্টেপ গুলো হচ্ছে আপনি যখন কোম্পানিতে জয়েন করবেন অটোমেটিক্যালি আপনাকে কিছু কাজ শেখাবে, কিছু কাজ করতে দিবে। তো যখন এগুলো টাস্ক পারফর্ম করা শুরু করবেন আস্তে আস্তে আপনি জুনিয়র থেকে সিনিয়র দিকে যেতে থাকবেন। যখন আপনার 5-6 বছর 7 বছরের এক্সপিরিয়েন্স হবে তখন আপনি সিনিয়র ডেভেলপার হিসেবে প্রমোশন পাবেন।
জি ভাইয়া, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কাজের উপর ডিপেন্ড করে। ফ্রিল্যান্সিং তো মানে কি, আপনাকে বায়াররা কাজ দিবে, আপনি ওটা করবেন। তো বায়ার যদি সোজা কাজ দেয় তাহলে আপনাকে অল্প নলেজে হয়ে যাবে, আপনাকে যদি কঠিন কাজ দেয় তাহলে আপনাকে বেশি নলেজ লাগবে। এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে। অ্যাডভান্স লেভেল জানা থাকলে সুবিধা হচ্ছে আপনার একটা নিশ্চয়তা থাকে। বিগিনার যেন শুরু করতে পারবেন, বা সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক কাজ নিতে পারতেছেন না, অথবা অনেক কাজ আপনার যেটা ধরেন করতে ইচ্ছা করতেছে বাট আপনার নলেজ না থাকার কারণে পারতেছেন না। কাজ জানা থাকলে কাজ পেতেও সুবিধা হয়। বা হচ্ছে মানে রিয়েক্টটা অনেক অনেক বেশি টপিক আর কি, রিয়েক্টটা অনেক বেশি কন্টেন্ট। তো ভাইয়া হচ্ছে রিডাক্স মানে রিয়েক্ট নেটিভ শেষ করতে আমার কয়দিন লাগবে? এটা শেষ করে কি এটা ইজি হবে নাকি হচ্ছে এটা আবার সম্পূর্ণ নতুন ধরনের কন্টেন্ট? রিঅ্যাক্ট নেটিভ হচ্ছে রিঅ্যাক্টের একটা এক্সটেন্ডেড পার্ট। রিঅ্যাক্টে যেরকম কিছু কম্পোনেন্ট আছে, বিল্ডিং কিছু কম্পোনেন্টকে আপনি রিঅ্যাক্ট নেটিভ ইউজ করে, বাট রিঅ্যাক্ট নেটিভের সময় অনেক কম লাগবে, কারণ রিঅ্যাক্ট নেটিভের নতুন করে কিছু শেখার নাই। রিঅ্যাক্টের কনসেপ্টে রিঅ্যাক্ট নেটিভ ইউজ করা হয়। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি, কোনো কোম্পানির আন্ডারে কাজ করলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে টিমে কাজ করতে হয়। খুব কমই আছে যে, কারণ ওরা তো বড় বড় প্রজেক্টে কাজ করে, তো বড় বড় প্রজেক্টগুলো একজনের পক্ষে ডেভেলপ করা পসিবল না, টিমে কাজ করতে হয়। লিঙ্কডইন থাকা মাস্ট না, বাট থাকলে ভালো। এটা থাকলে আপনার একটা প্রফেশনাল প্রোফাইল থাকে, খুবই ইম্পর্টেন্ট। বাট না থাকলে যে আপনি সর্বনাশ হয়ে যাবে এরকম কিছু না, বাট থাকা উচিত। স্পেশালি যারা জব সিকার আছে ওদের লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই থাকা উচিত, কারণ ওখানে অনেক জব আপডেট পাওয়া যায়। লিঙ্কডইন থেকেও অনেকের জব হয়ে যায়। হ্যাঁ, কিসের স্ট্রাকচারের কথা বলছেন আমি বুঝিনি। আচ্ছা, ডাটা স্ট্রাকচার, সরি সরি। ডেটা স্ট্রাকচার সবকিছুতে ডেটা স্ট্রাকচার। আপনি যে একটা অ্যারে ইউজ করছেন এটাও তো টাইপ অফ ডেটা স্ট্রাকচার। অবজেক্ট ইউজ করছেন এটাও স্ট্রাকচার। সবগুলো ডেটা স্ট্রাকচার, এগুলো প্রত্যেকটাতে আপনি ইউজ করছেন। টাপেল আছে, ডিকশনারি আছে, এগুলো প্রত্যেকটা একটা ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার মানে রকেট সায়েন্স না কোনো। ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে আমি ডেটাটাকে কিভাবে স্টোর করতেছি। তো ভ্যারিয়েবল একটা টাইপ অফ ডেটা স্ট্রাকচার যেখানে আমি ডেটা স্টোর করতেছি। তো অ্যারে ডেটা স্ট্রাকচার, লিস্ট, এগুলো সবগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। হ্যাঁ, এই মুহূর্তে যে যে সিস্টেমে চলছে এখন গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়া আসলে পসিবল না, কারণ আপনারা, এটা তো আমরা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে বা ভার্সিটি হিসেবে ক্লাস নিচ্ছি না, সেখানে সবাই এনরোল থাকে, দেওয়ার সুবিধা। বাট এখন অ্যাটলিস্ট এই ক্যারিয়ার ট্র্যাকে সেটা পসিবিলিটি নেই, কোনো গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়ার পসিবিলিটি নেই। লোকাল কোনো প্রতিষ্ঠানে জব পেতে আর এটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। প্রতিষ্ঠান যদি তোমার পোর্টফোলিও চায়, ওয়েবসাইট চায়, তাহলে থাকলে ভালো। আর আর না থাকলে এটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। কিছু প্রতিষ্ঠান চায় যে কোনো ওয়েবসাইট আছে কিনা, কিছু প্রতিষ্ঠান চায় না। সিভির উপর ডিপেন্ড করে, সিভি না, জব সার্কুলার উপর ডিপেন্ড করে যে কি চাইছে, ওটার উপর ডিপেন্ড করে। থাকতে না থাকলেও সমস্যা নেই। ফ্রেশার নেই যে ম্যাক্সিমামেরই তো নিজস্ব ওয়েবসাইট থাকে না, স্টিল তো নেই। আমাদের হচ্ছে ওই ফুল স্টক মানে আমাদের কোর্সে রাখি যে কুইজ গুলা থাকে, সেই কুইজ গুলোর মধ্যে আমরা 8টার মধ্যে হচ্ছে মনে করেন 8টা বা 10টার মধ্যে 8টা বা 7টা পারলাম। ওখানে দেখা যায় আবার হচ্ছে রিস্টার্ট এর অপশন থাকে, আবার হচ্ছে বা কন্টিনিউ অপশন থাকে। এখন কথা হচ্ছে ওগুলা কিভাবে মার্কিং করা হবে? ওগুলা কি কোনো ধরনের সমস্যা হবে নাকি হচ্ছে জবটুকির মধ্যে আপনার হাইয়েস্ট নাম্বারটা কাউন্ট করা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ভাই এগুলো কি মানে মানে সার্টিফিকেট অ্যাড হবে বা অন্য কোনো মার্কিং এর ক্ষেত্রে নাকি?
আলাদা করে মার্কিং না, আপনার ফাইনাল সার্টিফিকেট তো কুইজের মার্ক আলাদা আলাদা করে থাকবে না, এটা জাস্ট হচ্ছে একটা পাশের ক্রাইটেরিয়া আর কি। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে মানে সার্টিফিকেটের, এটা অ্যাসাইনমেন্টের একটা আলাদা সার্টিফিকেট দেওয়া হবে। থ্যাংক ইউ। উবার অ্যাপটা রিয়েক্ট নেটিভ দিয়ে ক্রিয়েট করা, ফেসবুকের কারেন্ট অ্যাপটাও রিয়েক্ট নেটিভ দিয়ে ক্রিয়েট করা। ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদমে যেটা, সেটা হচ্ছে দুইটা কোর্স। নরমালি সিএসসি তে ডাটা স্ট্রাকচারের একটা কোর্স থাকে, অ্যালগরিদমের একটা কোর্স থাকে। তো 3 ক্রেডিটের একটা কোর্স হিসাবে শেখানো হয়, তো টোটাল 6 ক্রেডিটের কোর্স থাকে আর কি। তো এক সেমিস্টারে ধরো ডাটা স্ট্রাকচার থাকলো, আর এক সেমিস্টারে অ্যালগরিদম থাকলো, এইভাবে করে শেখানো হয়। ইউআই ইউএক্স ডিজাইন এটা আলাদা একটা টপিক, এটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড বেশি। সো ডেভেলপমেন্টের সাথে এটার দুইটা ডিফারেন্ট ওয়ে আর কি। সো ডেভেলপমেন্টে ইউআই ডিজাইন জানা ম্যান্ডেটরি না, ডেভেলপমেন্টে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কাজ কিভাবে করতেছে ওটা জানা ম্যান্ডেটরি। আর ইউআই ডিজাইন হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখতে কিরকম, সো সেটার মধ্যে লোগো ডিজাইনিং ও পড়ে, প্লাস ইউএক্স ইউআই নামে আলাদা একটা টপিকই আছে, সো এটা আলাদা একটা পাথ, এটার সাথে এটার ওভারল্যাপ হবে না। রাজীব দাস দাদা, প্রথমে বলে রাখি বুটস্ট্র্যাপ প্রজেক্টটা কিন্তু আমাদের ক্যারিয়ার ট্র্যাকের ইনক্লুডেড না। সো আমরা বলে দিয়েছিলাম যে যাতে বুটস্ট্র্যাপটা ক্যারিয়ার ট্র্যাক শুরু করার আগে আপনি শেষ করে আসেন। এখন আপনি ক্যারিয়ার ট্র্যাকের টাইমের আন্ডারে বুটস্ট্র্যাপকে ক্যালকুলেট করলে জিনিসটা আসলে আপনার প্রবলেম হবে আর কি। সো বুটস্ট্র্যাপ, এইচটিএমএল, সিএসএস এগুলো হচ্ছে ক্যারিয়ার ট্র্যাকের বাইরে, এটা আমরা ফ্রি একটা কোর্স দিয়েছিলাম। সো আমরা এক্সপেক্ট করেছিলাম যে যারা শিখবে ক্যারিয়ার ট্র্যাক শুরুর আগে বুটস্ট্র্যাপটা শেষ করে রাখবে, বাট স্টিল যদি কেউ শিখতে পারে না পারে তাহলে হচ্ছে আমরা কিছুদিন টাইম দিয়েছিলাম। বাট এখন আপনি কন্টিনিউ করেন, এখনো মাত্র 1 মাস গেছে, আরো 3 মাস আছে, দেখা যায় কতটুকু আগাতে পারেন। নমস্কার দাদা। জি দাদা, প্রশ্ন করতে পারি কি আমি একটা? হ্যাঁ হ্যাঁ বলুন। দাদা বলছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে 4টা বেসিক কনসেপ্ট আছে এখানে দাদা, আমরা যে 4 পিলার্স বলি মাঝে মধ্যে, এগুলো স্যার বলছি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি ইমপ্লিমেন্ট করা সম্ভব? যেমন অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন। জাভাস্ক্রিপ্টে ইনহেরিটেন্সটা ইউজ হয়, এনক্যাপসুলেশন তো সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক জিনিস। এনক্যাপসুলেশন আর ইনহেরিটেন্স ইউজ হয়। আপনার পলিমরফিজম লাগে না, ইনহেরিটেন্স আর এনক্যাপসুলেশন এই দুইটা ইউজ হয়। পলিমরফিজম জাভাস্ক্রিপ্টে নরমালি ইউজ করা হয় না। জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, ওখানে অত কমপ্লিকেটেড কোনো টপিক ইউজ করা হয় না জাভা বা সি প্লাস প্লাস এর মতো। থ্যাংক ইউ দাদা, জানা ছিল না আমার বিষয়টা দাদা। ইউএক্স ইউআই ডিজাইন যদি জানা থাকে তাহলে কি ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রফিটেবল, আর যদি প্রফিটেবল হয় তাহলে এটা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লাই করতে পারি? এটা প্রফিটেবল বলতে আপনি একই সাথে আপনার কোম্পানিতে আপনাকে ইউএক্স ডিজাইনার বা ডেভেলপার হিসেবে নিবে না। আপনাকে এদার ইউএক্স ইউআই হচ্ছে কমপ্লিটলি গ্রাফিক্স এর উপর ডিপেন্ড করে, এখানে অনেক সময় লোগো ডিজাইন আপনাকে করতে হতে পারে। সো এটা আলাদা জিনিস, এটা আলাদা সেক্টর। প্রফিটেবল আহামরি কোনো প্রফিট হবে না, আপনি ডেভেলপমেন্টেরটা ডেভেলপমেন্টই, ওখানের মধ্যে এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না ইউএক্স ইউআই ডিজাইন। হয়তো আপনার ওয়েবসাইটটা দেখতে একটু সুন্দর হবে, কিন্তু বেসিক্যালি আপনার মেইন কাজ হচ্ছে অ্যাজ এ ডেভেলপার, আপনার মেইন কাজ হচ্ছে ওয়েবসাইটটা বিল্ড আপটা সুন্দর করা। দেখতে কিরকম হচ্ছে এটা অনেকটা যারা গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েবসাইটের সামনের ডিজাইন নিয়ে যারা কাজ করবে ওদের কনসার্ন বেশি। আপনার হচ্ছে জাস্ট কন্টেন্ট যেটা যেখানে থাকা দরকার ওইখানে কন্টেন্ট গুলো আছে কিনা, আর কন্টেন্টটা ডেটাবেস থেকে ঠিক মতো আসছে কিনা বা ডেটাবেসে কন্টেন্টটা ঠিক মতো যাচ্ছে কিনা, এটা হচ্ছে একজন ডেভেলপারের মেইন কনসার্ন। কোন কালার ইউজ করবেন, দেখতে কত রংচঙে হবে, এগুলো ডেভেলপারের মেইন কনসার্ন না। ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ার ট্র্যাক আসার একটা প্ল্যান আছে, কখন আসবে এক্স্যাক্টলি টাইমটা আমি জানি না, আপনি ওদেরকে কাইন্ডলি একটু পেজে নক দিয়ে জেনে নেবেন।
সফট স্কিলের মধ্যে লিডারশিপ থাকতে পারে, অথবা আপনার ভালো কমিউনিকেশন স্কিল থাকতে পারে, আরেকজনকে কিভাবে কমিউনিকেট করতে পারবেন, কনভিন্সিং পাওয়ার, এগুলো থাকলে ভালো। এগুলো আপনাকে একটা টিম লিড করতে হেল্প করবে। জি, আমাদের 9টা বেজে গেছে, আমরা আমাদের সেশনটা ক্লোজ করব। সবাই ভালো থাকবেন, নেক্সট সেশনে সবার সাথে দেখা হচ্ছে। আর সেশনের ডেট আর টাইম সবাইকে মেল করে দেওয়া হবে, মেলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ দাদা, টেক কেয়ার yourself.